তো আমরা আজকের ক্লাসটা শুরু করছি। আজকে আরেকটা টপিক নিয়ে আমরা দেখব, খুব অসাধারণ একটা টপিক। তো আমি আগে একটু চেক করে নিই সেট আপ সব কিছু ওকে আছে কিনা। হ্যালো, খুব অসাধারণ একটা টপিক। তো আমি আগে একটু তো আমরা শুরু করি কেমন, একটু মেজারমেন্টটাও চেক করে নিই। ঠিক আছে, অল ওকে আছে, পার্টটাও করি কেমন, পার্টটাও আসছে ওকে। একটু মেজারমেন্ট। তো আজকে আমাদের লেকচার 13। তো আমরা ছোট ছোট ক্লাসে ভাগ করে আমরা কিন্তু প্রত্যেকটা টপিক ধরে কিন্তু আগাচ্ছি আমাদের ক্লাসগুলোতে। তো আজকের টপিকটা এতদিন শর্ট সিলেবাসের আওতাভুক্ত ছিল না, বাট গত ক্লাসে আমরা ইলেকট্রন বিন্যাস দেখেছিলাম। তো আজকের টপিকটা কিন্তু আজকে আমরা যে টপিকটা পড়বো এটা শর্ট সিলেবাসের আওতাভুক্ত ছিল না, এখন আছে, এবং এখান থেকে প্রচুর কোয়েশ্চেন আসে। কেমন কোয়েশ্চেন আসে? ক নাম্বার কোয়েশ্চেন আসে, খ নাম্বার কোয়েশ্চেন আসে, মূলত এমসিকিউ আসে। কেমন মূলত কি আসে? এমসিকিউ আসে। তো আমরা দেখব হচ্ছে 1 ঘন্টা যদি টাইম দাও, খুব সুন্দরভাবে বইয়ের সাথে মিল রেখে আমরা জিনিসগুলো একদম A to Z বইয়ের প্রত্যেকটা শব্দ দেখবা আমরা জেনে যাব। কেমন বইয়ের প্রত্যেকটা শব্দ দেখবা আমরা জানবো। তো আজকের টপিকের নাম হচ্ছে তেজস্ক্রিয়তা। ঠিক আছে, তেজস্ক্রিয়তা। তো ইংলিশটা খুব সুন্দর, ইংলিশটা হচ্ছে কি রেডিও অ্যাক্টিভিটি। দেখি বলো তো, তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয়তা এই জিনিসটা আবিষ্কার করেছে কে? কেমন ভাই, একদম আস্তে আস্তে পড়াবো, তোমার প্রত্যেকটা শব্দ দেখবা বুঝতে পারবা। ঠিক আছে, তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা এই জিনিসটা আবিষ্কার করেছে যে, তার নামটা মনে রাখতে হবে। তার নাম হচ্ছে কি বলতো? তার নাম হচ্ছে কি বেকেরেল। এর সাথে আরো কয়েকজন ইনভলভ আছে। তো বেকেরেল হচ্ছে তেজস্ক্রিয়তা আবিষ্কারের জন্য 1903 সালে কিন্তু নোবেল প্রাইজ পায়। ঠিক আছে, 1903-এ কি পায় বলতো? নোবেল প্রাইজ। এবার বলো, তেজস্ক্রিয়তার নামটা কে দিয়েছে? তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছে কে? বেকেরেল বলবা, বেকেরেলের অবদান বেশি, বেকেরেলের কথা বলবা, ওই ফার্স্ট অবজার্ভ করেছে। ওর সাথে আরও আছে। ঠিক আছে, যেমন তোমার টিমের মধ্যে যেমন তোমার মেরি কুরি, পিয়েরে কুরি, এদের নামও তোমরা শুনেছো। এরাও কিন্তু 1903 সালে নোবেল প্রাইজ পায়। ঠিক আছে, তেজস্ক্রিয়তার জন্য। তেজস্ক্রিয়তার নামটা কে দিয়েছে? নামটা কিন্তু সাজেস্ট করে, অর্থাৎ এর নাম তেজস্ক্রিয়তা তো বাংলা। ঠিক আছে, রেডিও অ্যাক্টিভিটি নামটা কে দিয়েছে? মেরি কুরি। ঠিক আছে, মেরি কুরি। তোমরা এরকম নাম শুনেছ না? মেরি কুরি আর হচ্ছে কি পিয়েরে কুরি। ঠিক আছে, তোমরা জানো হচ্ছে ওরা কি হাজব্যান্ড ওয়াইফ। তো দুজনেই হচ্ছে আবার নোবেল প্রাইজ পেয়েছে, দুজনেই নোবেল প্রাইজ পেয়েছে। ওরা নোবেল প্রাইজ পেয়েছে 1903-এ। ঠিক আছে, নোবেল প্রাইজ। ফিজিসিস্ট। ঠিক আছে, এরা হচ্ছে কি ফিজিসিস্ট। তো মেরি কুরি নিয়ে একটা কোয়েশ্চেন খুব ইম্পর্ট্যান্ট, এটা আসে। মেরি কুরি হচ্ছে ইতিহাসে এমন ব্যক্তি যে হচ্ছে 2বার নোবেল প্রাইজ পায়। মেরি কুরি আবার নোবেল প্রাইজ পায়। দেখো কি কিরকম আমরা একজন ব্যক্তি নিয়ে কথা বলছি যে আবার 1911 সালে নোবেল প্রাইজ পায়। তো এইখানে নোবেল প্রাইজ পাই হচ্ছে সে কেমিস্ট্রিতে, আর এখানে নোবেল প্রাইজ পাই হচ্ছে ফিজিক্সে। ঠিক আছে, এটা দিয়েছে কেমিস্ট্রিতে, আর এটা দিয়েছে কিসে বলো তো? ফিজিক্সে। ঠিক আছে, এটা দিয়েছে কিসে? ফিজিক্সে। তো বলা হয় এখন পর্যন্ত ওয়ার্ল্ডে 3জন ব্যক্তি আছে যারা হচ্ছে এরকম 2বার নোবেল প্রাইজ পেয়েছে, 2টা ভিন্ন সেগমেন্টে। ঠিক আছে, 3জন ব্যক্তি আছে যারা কি হয়েছে বলতো? 2বার নোবেল প্রাইজ পেয়েছে। তো আজকে আমরা একজনের নাম পড়ে ফেললাম, যাকে নিয়ে যে টপিকটা আমরা পড়বো এর সাথে যে নামটা জড়িত, মেরি কুরি। ঠিক আছে, মেরি কুরি। তো সালগুলা লাগবে না, সালগুলো আমরা জাস্ট জিনিসটা বুঝার জন্য, জিনিসটা হচ্ছে কই থেকে কি আসছে এটা দেখার জন্য। আর বেকেরেল পেয়েছে ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা নিয়ে, আর মেরি কুরি এটা যখন পেয়েছে, এটা পেয়েছে মূলত হচ্ছে রোডিয়াম আর হচ্ছে রেডিয়াম। ঠিক আছে, রেডিয়াম আর পোলোনিয়ামের তেজস্ক্রিয়তা বিশ্লেষণ করে। ঠিক আছে, রেডিয়াম আর হচ্ছে কি রেডিয়াম নাকি রোডিয়াম, ওকে যাই হোক, তেজস্ক্রিয়তা পোলোনিয়ামের তেজস্ক্রিয়তার জন্য এটা পেয়েছে। তো এখন বিষয় হচ্ছে, তোমার পরীক্ষায় তো এটা আসবে না, তোমার পরীক্ষায় আসবে তেজস্ক্রিয়তা কি। তো তোমার পরীক্ষায় কি আসবে বলো তো? তেজস্ক্রিয়তা কি। তেজস্ক্রিয়তা হচ্ছে
ধরো কিছু এলিমেন্ট আছে, অর্থাৎ কিছু মৌল আছে, যেমন ধরো আমি ধরো কি এটা তেজস্ক্রিয় মৌল, তখন দেখবা স্বতঃস্ফূর্তভাবে আমার কাছ থেকে বিভিন্ন রকমের রশ্মি বা কণা নির্গত হচ্ছে। কেমন বললাম? স্বতঃস্ফূর্তভাবে। অর্থাৎ ধরো কোনো তেজস্ক্রিয় এলিমেন্ট আছে, আমার ওকে এমন না যেখানে ধাক্কা দিতে হবে, ওকে তাপ দিতে হবে, ওকে চাপ দিতে হবে, বা ওর মধ্যে আলো নিক্ষেপ করতে হবে, ব্যাপারটা এরকম না। ও বসে আছে, এর মধ্যেই দেখবো স্বতঃস্ফূর্তভাবে, তুমি ওকে কিছু করো নেই, কোনো বাহ্যিক ফ্যাক্টর ওকে দাওনি, এর থেকে কি হচ্ছে বলতো, বিভিন্ন রকমের কণা বা বিভিন্ন রকমের রশ্মি নির্গত হচ্ছে। এই ঘটনাকে বলা হয় তেজস্ক্রিয়তা, আর যার থেকে নির্গত হয় তাকে বলা হয় তেজস্ক্রিয় পরমাণু বা তেজস্ক্রিয় মোল। তো হাজারি স্যার কি বলছে দেখো, হাজারি স্যার বলছে, আমি বইয়ের পেজ নাম্বার আছি খুব সম্ভব 117 বা 118, 117, ঠিক আছে? তোমাদের বইয়ে যদি নতুন বই নাও হয়তো এর আশেপাশে পাবা, 15 থেকে 18 এর মধ্যে পাবা। মোলের তেজস্ক্রিয়তা ও তেজস্ক্রিয় আইসোটোপ। এই যাবৎ আবিষ্কৃত 118টি মৌলের মধ্যে অধিকাংশ মৌলের পরমাণু ও ওদের আইসোটোপ সুস্থিত, এবং কম সংখ্যক মৌলের পরমাণু ও ওদের আইসোটোপগুলা অস্থিত। অস্থিত পরমাণু ও আইসোটোপগুলা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন রকমের রশ্মি নির্গমন করে, করে কি করে ও অন্য মৌলের আইসোটোপে পরিণত হয়। কেমন? আমার কথা আশা করি বুঝতে পারছো। কোনো মৌলের, এবং এই ক্লাস করার পর তুমি এই টপিকে সব কোয়েশ্চেন পারবা, এই বিশ্বাস তুমি একদম, তুমি ক্লাস করার পর আমাকে বলবা তুমি পারছো কি পারছো না, ঠিক আছে? তুমি দেখবা নিশ্চিত, আমি তোকে নিশ্চয়তা দিচ্ছি পারবা। দেখো, কোনো মৌলের পরমাণু বা আইসোটোপ দ্বারা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন রশ্মি, এখানে স্যার একটু আরেকটা কথা বললে আরেকটু ভালো হতো, বিভিন্ন রশ্মি বা কণা বিকিরণ ধর্মকে ওই মৌলের তেজস্ক্রিয়তা ধর্ম বলে, ঠিক আছে? ওই মৌলের তেজস্ক্রিয়তা ধর্ম বলে। তাহলে তেজস্ক্রিয়তা কি? কোনো মৌলের পরমাণু বা আইসোটোপ দ্বারা, একটু সবাই লিখে ফেলো তেজস্ক্রিয়তা কি। কোনো মৌলের পরমাণু বা কোনো মৌলের পরমাণু, একটু লিখো, কোনো মৌলের পরমাণু বা আইসোটোপ দ্বারা, সুন্দরভাবে ক্লাস নোটটা জমা দিবে। তোমাদের কিন্তু একটা ক্লাস নোট কন্টেস্টের অলরেডি আমি অ্যানাউন্সমেন্ট দিয়েছি, যেখানে হচ্ছে টপ 5কে আবার আমার কোনো একটা সাইকেলে তোমার কিন্তু ফ্রি এনরোলমেন্টের সুযোগ রাখছি, কারণ তোমরা যাতে ক্লাস নোটগুলো সুন্দর মতো করো, কেমিস্ট্রির ক্লাস নোট যদি ভালো করো, দেখবে তোমার পড়া অনেকাংশে গুছিয়ে যাবে। কেমন? অনেকাংশে গুছিয়ে যাবে। তো কোনো মৌলের পরমাণু বা আইসোটোপ দ্বারা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন রশ্মি বিকিরণ ধর্মকে ওই মৌলের তেজস্ক্রিয়তা বলে, ঠিক আছে? অর্থাৎ যে কোনো মৌল থেকে যখন তোমার কি বের হচ্ছে, বিভিন্ন রকমের কণা বা রশ্মি নির্গত হচ্ছে। এবার একটু লিখো, তেজস্ক্রিয় আইসোটোপ বা তেজস্ক্রিয় পদার্থ কয় প্রকার বলতো? 2 প্রকার। একটা হচ্ছে প্রাকৃতিক, আর একটা হচ্ছে কি কৃত্রিম। কেমন? একটা হচ্ছে প্রাকৃতিক, আর একটা হচ্ছে কি কৃত্রিম। সবাই একটু লিখো, তেজস্ক্রিয়তা কয় প্রকার? 2 প্রকার। বা তেজস্ক্রিয় মৌল কয় প্রকার? 2 প্রকার। বা তেজস্ক্রিয় আইসোটোপ কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে প্রাকৃতিক, আর একটা হচ্ছে কি বলতো? কৃত্রিম তেজস্ক্রিয় আইসোটোপ। তো মেডিকেলে বা বোর্ড পরীক্ষায় যদি ডিরেক্ট এমসিকিউ তুলে দেয়, তাহলে কি হবে দেখো তো, এটা তোমরা মনে রাখবা। এটা কি? এই নামগুলো আমরা জানি। প্রাকৃতিক তেজস্ক্রিয় আইসোটোপের মধ্যে কে কে আছে? ফ্রান্সের রানা, ঠিক আছে? ফ্রান্সের রানা, এটা তোমাদের আমি আরেকবার বলছিলাম। রানা রাতে উড়ে, ও ফ্রান্সে গিয়ে দেখো কি করছে, রাতে কিছু একটা করে উঠছে, ঠিক আছে? ফ্রান্সিয়াম, রানা, র্যাডন, রেডিয়াম, ইউরেনিয়াম। ফ্রান্সের রানা রাতে উড়ে। কৃত্রিম তেজস্ক্রিয় আইসোটোপ, এরা পরীক্ষাগারে বিজ্ঞানীদের দ্বারা নিউক্লিয় বিক্রিয়ার মাধ্যমে সৃষ্ট। তো কৃত্রিম যারা কেমিস্টরা বা ফিজিসিস্টরা, ওদেরকে কি করছে বলতো? পরীক্ষাগারে বিক্রিয়ার মাধ্যমে তৈরি করছে। এর উদাহরণ কি? টেকনেশিয়াম, এরপরে এটা জানি কি ভুলে গেলাম, ঠিক আছে? হোয়াট এভার, ঠিক আছে? যে এরপর লাস্টেরটা কি আছে? ওগানেসান। কঠিন কঠিন না? কেমন কেমন নামগুলো? 61। এটা হচ্ছে কি? নেপচুনিয়াম। তা আমরা একটু চেক করে নিই, এটা পিএম দিয়ে হচ্ছে কি জানো? 61। কেমন? 61 কই গেল? 61 এখানে, এই যে প্রমিথিয়াম, ঠিক আছে? প্রমিথিয়াম, ঠিক আছে? প্রমিথিয়াম। তো আশা করি দেখতে পাইছো, প্রমিথিয়াম, ঠিক আছে? এরপর এখানে ছিল কি? 43 টেকনেশিয়াম। আর এরপর কি আছে বলতো? ওগানেসান। 112 যেটা, এটা কি হচ্ছে? ওগানেসান, ঠিক আছে? এনপি, ঠিক আছে? 93 নেপচুনিয়াম, ঠিক আছে? নেপচুনিয়াম। তো নামগুলো আমরা একবার দেখে আসলাম, যেমন এই যে কই? প্রমিথিয়াম, এই নামটা আবার ভুলে যাব। প্রমিথিয়াম, ঠিক আছে? প্রমিথিয়াম, প্রমিতের কথা মনে রাখতে হবে, প্রমিথিয়াম। তো একটু দেখো,
নাম লাগবে না, তুমি এমনি প্রাকৃতিকটা মনে রাখবা, প্রাকৃতিকের বাইরে যেটা আসবে এটাই বুঝে যাবে হচ্ছে কৃত্রিম। সহজ কথা, কারণ তোমার কোয়েশ্চেন আসবে বইয়ের মধ্যে, এর বাইরে তো আরো অনেক আছে, কিন্তু তোমার কোয়েশ্চেনটা যখন আসে উদাহরণগুলো বই থেকে দেয়, সেজন্য হচ্ছে এই প্রাকৃতিকটা মনে রাখলে এর বাইরে কয়েকটা দেখবে, এগুলোরে তুমি কি বানিয়ে দিবা বলো তো, কৃত্রিম তেজস্ক্রিয় মৌল। এবার আমি বলেছি তেজস্ক্রিয় পদার্থ থেকে কি নির্গত হয়, রশ্মি নির্গত হয়, ঠিক বলছি না ভুল? ভুল। তেজস্ক্রিয় পদার্থ থেকে রশ্মিও নির্গত হতে পারে, কণাও নির্গত হতে পারে। এখন আমরা জানবো তেজস্ক্রিয় পদার্থ থেকে বিকিরিত রশ্মি বা কণা কয় প্রকার? 3 প্রকার। হাজারি স্যার এক জায়গায় জিনিসটা স্পেসিফাই করেছে, আর এখানে রশ্মি বলেছে, একটা হচ্ছে কি আলফা কণা, ঠিক আছে, বা আলফা রশ্মি, বিটা রশ্মি, আর একটা কি গামা রশ্মি, ঠিক আছে, আলফা বিটা গামা। সবাই একটু লিখো তো, তেজস্ক্রিয় মৌল থেকে বিকিরিত রশ্মি কয় প্রকার? আমি সুন্দর করে ছোট ছোট করে নোট করে আগাবো, ঠিক আছে, নোট করে আগাবো। তো আজকে আমার ক্লাসটা যখন রেকর্ড করছি, আজকে আমার একদমই সময় নেই, কিন্তু এরপরে তোমাদের যাতে কোনো ক্লাস শিডিউল মিস না হয়, ইউটিউবে ফ্রি দিলেও যাতে একদম আমরা শিডিউল মেনে করতে পারি, সেজন্য হচ্ছে অনেক কষ্ট করে আসলে আজকের ক্লাসটা রেকর্ড করা লাগছে। আজকে আগের ক্লাসটাও রেকর্ড করেছি, এটাও করছি, কারণ আজকে আমি আবার একটু, আমি তো এখন চিটাগাঙে আছি, এর বাইরে যাব, তো 2 দিন ধরো কোনো কাজ করতে পারবো না। এরপর আবার এসে পরের দিন বৃহস্পতিবার থেকে কাজ শুরু হবে, ওই দিন আবার অফলাইনে ক্লাস, এর পরের 2 দিনও অফলাইনে পুরো দিন ক্লাস। তো তেজস্ক্রিয় মৌলের বিকিরিত রশ্মি, কিন্তু আমি তাড়াহুড়া করছি না, আমি একদম সুন্দর মতো কিন্তু তোমাকে জিনিসগুলো পড়াচ্ছি, কেমন? তো একটু দেখো, তেজস্ক্রিয় মৌলের বিকিরিত রশ্মি 3 প্রকার, একটা হচ্ছে আলফা রশ্মি, একটা হচ্ছে বিটা রশ্মি, একটা হচ্ছে কি গামা রশ্মি। সবাই লিখছো? একটা হচ্ছে আলফা রশ্মি, একটা হচ্ছে কি বিটা রশ্মি, আর একটা হচ্ছে কি গামা রশ্মি। তেজস্ক্রিয় মৌলের বিকিরিত রশ্মি বা কণা 3 প্রকার সাধারণত, একটা হচ্ছে আলফা বিটা, আর একটা হচ্ছে কি গামা। তো আলফা বিটা গামা থেকে ইকুয়েশনটা আসে, একটু দেখো। আলফার কথা আমরা শুরুর দিন পড়েছিলাম না, একদম 1 নাম্বার ক্লাসে, ওই যে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, আলফা পার্টিকেল স্ক্যাটারিং। তো এই চার্টটা হচ্ছে 5 স্টার, এটা সবাই একটু লিখবা। আলফা রশ্মি এর চার্জ কত? +2। বিটা রশ্মির চার্জ কত বলো তো? -1। এখানে একটা চার্জ বলে না, এখানে দেখবা বলছে কি আপেক্ষিক চার্জ। এখানে কি বলছে? চার্জ বলে না, এখানে বলেছে আপেক্ষিক চার্জ। আপেক্ষিক চার্জ মানে হচ্ছে কোন একজনের সাপেক্ষে, ধরো প্রোটনের সাপেক্ষে ওর চার্জ চিন্তা করছে, তাহলে ওর চার্জ ধরো হচ্ছে কি 2টা ইলেকট্রনের চার্জের সমান, বা ধরো ওর চার্জ হচ্ছে 2 × 1.6 × 10⁻19, ঠিক আছে। তো প্রোটনের সাপেক্ষে করলে প্রোটনের চার্জ কত? 1.6 × 10⁻19 কুলম। 10⁻19 10⁻19 কাটা গেলে এখানে কি থাকে বলো তো? +2, ঠিক আছে, কুলম কুলম কাটা। সেজন্য আপেক্ষিক চার্জের কি নেই? কোনো একক নেই, মানে বুঝো নেই। ধরো আমি বললাম তুমি ভালো স্টুডেন্ট, এটা হচ্ছে তোমার কি প্রকৃত মান, তুমি ভালো স্টুডেন্ট, তুমি ধরো কি পাইছো এত, পরীক্ষায় তোমার মার্কস আসছে 98, তুমি ভালো স্টুডেন্ট, বা 100তে আমি পরীক্ষা নিয়েছি তুমি 100, বা আমি 150তে পরীক্ষা নিয়ে অফলাইনে, ওই 150তে তুমি ধরো কত পাইছো? 148, ঠিক আছে, ভালো স্টুডেন্ট, এটা হচ্ছে প্রকৃত মান। আর আপেক্ষিক মান মানে আমি ধরো আরেকজন স্টুডেন্টকে বললাম ও হচ্ছে স্ট্যান্ডার্ড, ওর মানটা যেটা আসতেছে ধরো 100তে 85 পাওয়া হচ্ছে স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ডের সাপেক্ষে কত? তাহলে তুমি পেয়েছো 98 100তে, ডিভাইড কত করে দিলাম? 85, তাহলে তুমি কি পাবে? তোমার মান ধরো 1 পয়েন্ট কিছু একটা আসবে, তাহলে স্ট্যান্ডার্ডের সাপেক্ষে এত। ঠিক সেম আমরা চার্জ হচ্ছে ওর কত? 2 × 1.6 × 10⁻19, কিন্তু আমি আপেক্ষিক চার্জ যখন করছি ধরো প্রোটনের সাপেক্ষে করছি, তাহলে প্রোটনের চার্জ দিয়ে এটা ভাগ হয়ে গেল, তাহলে কি পেলাম? +2। বিটা রশ্মি হচ্ছে মূলত ইলেকট্রন, ইলেকট্রনের চার্জ কত? তো এখন সবাই বলবে ইলেকট্রনের চার্জ কত? -1.6 × 10⁻19 কুলম, কিন্তু এটা ভাগ হয়ে যাবে কত দিয়ে? মানে বুঝো নাই, বিটা রশ্মি হচ্ছে মূলত ইলেকট্রন, তাহলে ইলেকট্রনের চার্জ কত? 1.6 × 10⁻19, তাহলে এটা ভাগ হয়ে যাবে 1.6 × 10⁻19 দিয়ে প্রোটনের চার্জ দিয়ে, তাহলে এখানে থাকে কত? -1, তাহলে এটার চার্জ কত আসছে? -1। গামা রশ্মি হচ্ছে তড়িৎচুম্বকীয় বিকিরণ। তোমরা মনে আছে আমি তোমাদের যখন 5 নাম্বার ক্লাসে তড়িৎচুম্বকীয় বিকিরণ পড়াচ্ছিলাম, ওইখানে মনে আছে কি আছে? মাগুরার অতি সুন্দর দৃশ্য অবচেতন মন রাঙায়, মহাজাগতিক গামা রশ্মি, এক্স রে কি ছিল? গামা রশ্মি। কি ছিল? গামা রশ্মি। কেমন? 0.0005 থেকে তোমার কত 0.01 ন্যানোমিটার পর্যন্ত আমরা কি পেয়েছিলাম? এটা কি বলতো? তড়িৎ চুম্বকীয় বিকিরণ। গামা রশ্মি জিনিসটা কি? তড়িৎ চুম্বকীয় এগুলো মূলত হচ্ছে কি কণা। বিটা রশ্মি মানে কি বললাম? বিটা রশ্মি বললাম হচ্ছে মূলত ইলেকট্রন। তো গামা রশ্মি তড়িৎচুম্বকীয় বিকিরণ, ওর কোনো চার্জও নাই, ওর কোনো ভরও নাই, ঠিক আছে। এবার দেখো তো আলফা রশ্মি, এর চার্জ কত? +2। তোমরা মনে আছে আলফা কণা কি হয়? হিলিয়াম 242+, তাহলে এর চার্জ হচ্ছে +2, আপেক্ষিক চার্জ, ঠিক আছে। আর ভর হচ্ছে কত? 4 একক। ভর হচ্ছে কত? 4 একক।
তাহলে এই আলফা রশ্মির পরিচয় কি? এটা দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। বিটা রশ্মিকে কি বলছে? একক ঋণাত্মক চার্জ, এর মানে কি ইলেকট্রন। আর গামা রশ্মিকে কি বলছে? তড়িৎচুম্বকীয় বিকিরণ। এবার দেখো বলছে ওর ভেদন ক্ষমতা, এর মানে ও যখন ভেদ করে ওর ভেদন ক্ষমতা হচ্ছে কম। এটা যদি 1 গুণ হয়, বিটা রশ্মি হচ্ছে 1000 গুণ, ঠিক আছে। গামা রশ্মির ক্ষেত্রে এটা কত হবে? 10,000 গুণ। তাহলে তোমাকে যদি বলে কার পেনিট্রেটিং পাওয়ার, যারা ইংলিশ ভার্সন আছে এটা হচ্ছে কি বলতো? পেনিট্রেট করা, পেনিট্রেটিং পাওয়ার। কার পেনিট্রেটিং পাওয়ার বেশি? তাহলে কার হবে বলতো? গামা রশ্মি। মনে আছে গামা রশ্মি কি করে বলতো? খাদ্য সংরক্ষণেও, ধরো খাদ্য কোটা করেছে, এর ভিতর বিভিন্ন অণুজীব আছে, তুমি গামা রশ্মি মেরে এটাকে কি করতে পারো? ধ্বংস করতে পারো। ক্যান্সার কোষ ধ্বংস করতে কি করা হয়? গামা রশ্মি ব্যবহার করা হয়। তো পেনিট্রেটিং পাওয়ার সবচেয়ে বেশি কার? গামা রশ্মির। আলফা রশ্মি 1 গুণ, এরপরটা 1000 গুণ, এরপরটা কত? 10,000 গুণ। ঠিক আছে, আশা করি সব ওকে আছে, এটুকু বুঝছো সবাই? তাহলে আমরা দেখলাম তেজস্ক্রিয়তা কি? কোনো মৌল থেকে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন রকম আলফা বিটা, বিভিন্ন রকমের রশ্মি বা কণা, ব্র্যাকেটে আলফা বিটা গামা নির্গত হলে তাকে তেজস্ক্রিয় মৌল বলে, এবং এই ধর্মকে তেজস্ক্রিয়তা বলে। তেজস্ক্রিয়তা কয় রকম বা তেজস্ক্রিয় মৌল কয় রকম? 2 রকম, প্রাকৃতিক আর একটা হচ্ছে কি বলতো? প্রাকৃতিক আর একটা হচ্ছে কি? কৃত্রিম। প্রাকৃতিকের মধ্যে ফ্রান্সের রানা রাতে উড়ে, ফ্রান্সিয়াম, রেডন, রেডিয়াম, ইউরেনিয়াম। কৃত্রিমের মধ্যে আমরা কি দেখলাম? টেকনেশিয়াম দেখলাম, প্রমিথিয়াম দেখলাম, এরপর আমরা কি দেখলাম? ওগানেসান দেখলাম, আর একটা হচ্ছে কি দেখেছি? নেপচুনিয়াম। ঠিক আছে, নেপচুনিয়াম দেখেছি। এরপর আমরা দেখছি তেজস্ক্রিয় পদার্থ থেকে কি কি রশ্মি নির্গত হয়? আলফা বিটা গামা রশ্মি বা কণা। যেমন এখানে স্যার কোন জায়গায় জানি আবার বলেছে, যাই হোক, রশ্মি বা কি হয় বলতো? কণা নির্গত হয়। ঠিক আছে, রশ্মি বা কণা নির্গত হয়। এরা কে কে? আলফা বিটা গামা। আলফা মানে কি? হিলিয়াম নিউক্লিয়াস হচ্ছে আলফা কণা, হিলিয়াম 242+, চার্জ হচ্ছে 2+। বিটা রশ্মি মূলত বললাম হচ্ছে ইলেকট্রন। দেখো বিটা রশ্মিকে এইভাবে লেখা হয়, আমি একটা এক্সট্রা বিষয় একটু বলি, তোমার বইয়ে এটা বলে নেই। বিটা রশ্মিকে লেখা হয় এইভাবে, ঠিক আছে, -10, অথবা তোমার লেভেলে দেখবা হচ্ছে বিটা রশ্মিকে সবসময় লেখা হচ্ছে কিভাবে বলো তো? এইভাবে। এর মানে এই চার্জ কত? -1, এর ভিতর কোনো প্রোটন নাই, ইলেকট্রনের ভিতর তার কোনো প্রোটন নাই। আপনার পায়ের নিচে কি লিখি? প্রোটন সংখ্যা লিখি, এর তো কোনো প্রোটন, সেজন্য হচ্ছে -1। ঠিক আছে, -1। এর ভর কত লিখছি? 0 লিখছি। এর কারণ কি? বিটা রশ্মির ভর 0 লিখছি, এর কারণ কি? দুইটা বিষয় আমরা বলতে পারি। এটা হচ্ছে ওর ভর অনেক কম, এই জন্য আমরা এটাকে প্রায় 0 ধরছি। কিন্তু আরেকটা বিষয় আছে, এখানে যে বিটা রশ্মিটা আমরা বলছি ইলেকট্রন, এটা হচ্ছে কি? গতিশীল ইলেকট্রন। তো আমরা যে ইলেকট্রনের ভর বলি 9.1 × 10⁻31, এটা হচ্ছে কি? রেস্ট মাস, এর মানে স্থির অবস্থার ভর। আমি যদি একটু কঠিন করে পড়াই বা একটু অ্যাডভান্স করে পড়াই, ওর ভর কত? ইলেকট্রনের ভর কত? 9.1 × 10⁻31। তাহলে তো তুমি চিৎকার করে উঠতে পারো, ভাই এখানে হচ্ছে ভর 0 কেন লিখেছেন? এটাকে আমি ধরো প্রোটনের ভর দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এই ভরটা আরও মানে ছোট কিছু একটা হয়, ভরটা ছোট কিছু হয়, সেজন্য আমরা ধরে নিচ্ছি হচ্ছে এটা কি বলতো? এটা কি বললাম? 0। এটা একটা তোকে হয়তো ব্যাখ্যা দিতে পারি, কিন্তু আরেকটা ব্যাখ্যা হচ্ছে কি? দেখো তো, ইলেকট্রনকে আমরা যে ভরটা বলি 9.1 × 10⁻31, এটা হচ্ছে কি? স্থির ভর। ঠিক আছে, রেস্ট মাস। ও যখন গতিশীল হয়ে যায় তখন ভরের আপেক্ষিকতা হয়। তখন ওই যে আইনস্টাইনের তোমরা ফিজিক্সে পড়বা, m=m0√1 - v²/c², এরকম করে তোমরা পড়বা। ঠিক আছে, মানে সূত্রটা m0 এদিক সেদিক হতে পারে, এরকম পড়বা। তো ও যখন হাই ভেলোসিটিতে চলে যায় তখন ওর ভর কি হয়ে যায় বলো তো? 0 হয়ে যায়। ও যখন হাই ভেলোসিটিতে চলে যায় তখন ওর কি হয়? ভরের আপেক্ষিকতা হয়। তো বিটা রশ্মির ভর আমরা কত ধরে নিই বলো তো? 0 ধরে নিই। ভর আরও কমে যায়, ওর ভর আমরা কি ধরে নিই? 0 ধরে নিই। বুঝছো? বিটা রশ্মি বললাম ইলেকট্রন, তাহলে ওর ভর 0 কেন? দুইটা জিনিস দিয়ে, একটা হচ্ছে ওর ভর খুব ছোট, আপেক্ষিক ভরের যখন কথা বলছি সেজন্য আমরা 0-এর কাছাকাছি 0 বলছি। আরেকটা কি বলতো? ও যখন হাই ভেলোসিটিতে যায় তখন ওর ভর কি হয় বলতো? আপেক্ষিকতা হয়। ভর কি হয়ে যায়? কমে 0 হয়ে যাচ্ছে, প্রায় 0 হয়ে যাচ্ছে। তো বিটা রশ্মিকে আমরা দুইভাবে লিখি, একটা এইটা আর একটা হচ্ছে এইটা। কেমন? বিটা রশ্মি তাহলে কি? আলফা আসলে পারবা তো, হিলিয়াম 242+। বিটাকে আমরা লিখি এর -1, 0, পায়ের নিচে -1, উপরে কত? 0, উপরে কত? 0। এটাও লিখি, এটাও লিখি। তোমরা ওদের বইয়ে সবসময় লিখেছে, আমাদের বইয়ে আমাদের লেভেলে লিখেছে সবসময় এটা, কিন্তু প্রকৃতপক্ষে সঠিক এটা। এর কারণ এটাকে বলা হয় অরবিটালে যে ইলেকট্রন আছে এটা, এটাকে বলা হয় কি বলতো? অরবিটালে যে ইলেকট্রন আছে এটা। কেমন? এটা হচ্ছে অরবিটালে যে ইলেকট্রন আছে, আমরা ওই ইলেকট্রনকে এইভাবে লিখি। কিন্তু কোনো ইলেকট্রন যখন নিউক্লিয়াস থেকে জন্ম নেয় তখন এটাকে আমরা বলছি বিটা রশ্মি। বিটা রশ্মির জন্ম কই থেকে হয়? এগুলো সব নিউক্লিয়াসের পরিবর্তন হয়, এগুলো সব নিউক্লিয় বিক্রিয়ার অংশ। বিটা রশ্মির জন্ম কই থেকে হচ্ছে?
দেখবা আমার কথাগুলো একটু বুঝতে পারো কিনা, একটু পরে পরে আমি বললাম তো তোমার এখানে A to Z বুঝে যাবা। ঠিক আছে, আমি একটু অ্যাডভান্স করে বললাম, আর না আমি ডিরেক্ট তোমাকে বিটা রশ্মি বলে চলে যেতে পারতাম। বিটা রশ্মির জন্ম কই থেকে হয়? নিউক্লিয়াস থেকে। আলফা রশ্মির জন্ম কই থেকে হয়? নিউক্লিয়াস থেকে। গামা রশ্মির জন্ম কই থেকে হয়? বাইরের ওর যে ইলেকট্রন আছে ওইখান থেকে না, নিউক্লিয়াস থেকে। এগুলো কই থেকে জন্ম হয় বলো তো? নিউক্লিয়াস থেকে। ফলে একটা মৌল আরেকটা মৌলে পরিণত হয়। ওর নিউক্লিয়াস, একটা মৌলের পরিচয় কিসে? নিউক্লিয়াসে। ইলেকট্রন তো আদান প্রদান হয়, একটা মৌলের পরিচয় কিসে? নিউক্লিয়াসে। ওর কোর হচ্ছে কি? নিউক্লিয়াস। তুমি নিউক্লিয়াসকে যখন চেঞ্জ করে ফেলছো, একটা মৌল কি হয়ে যাবে বলো তো? আরেকটা মৌলে পরিণত হবে। বিষয় বুঝতে পারছো? একটা মৌল কি হবে বলো তো? আরেকটা মৌলে পরিণত হবে। বিষয় বুঝতে পারছো? অত ইলেকট্রন হচ্ছে বাইরের অংশ। এই যে চশমা পরিবর্তন করলাম, চুল ধরো বিভিন্ন কেটে ফেললাম, ঠিক সেম ইলেকট্রন কি হয় বলো তো? আদান প্রদান হয়। কিন্তু আমি মানুষটা কি, ওইটা তো হচ্ছে আমার ভিতরে, তাই না? ঠিক সেম হচ্ছে কি, ভিতরে কোর যখন পরিবর্তন হচ্ছে তখন এটাকে আমরা বলছি নিউক্লিয়াস। তখন আমি এই মানুষটার এইটা থাকবো না, আমি ধরো কি হয়ে গেলাম? নতুন কোনো মানুষ হয়ে গেলাম। ঠিক আছে, নতুন কোনো মানুষ হয়ে গেলাম। তাহলে এটা কি বলতো? তেজস্ক্রিয়তা মানে হচ্ছে নিউক্লিয়াসের কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। তো বলছে বিটা এটা লিখবো কখন? বিটাকে এইভাবে লিখবো কখন? যখন নিউক্লিয়াস থেকে ওর জন্ম হবে। এই ইলেকট্রনের জন্ম হবে কই থেকে? নিউক্লিয়াস থেকে। আর এমনি নিউক্লিয়াসের বাইরের মুভিং ইলেকট্রনটাকে আমরা কি দিয়ে লিখি? এটা দিয়ে লিখি। এখন অনেকে চিন্তা করছো ভাই কেমনে বিটার জন্ম হয় নিউক্লিয়াস থেকে? খুব সহজ, একটু দেখো। প্রথম কথা তোমরা আমাকে বলো তো, আমি ধরো তেজস্ক্রিয় মৌল, আমার থেকে আলফা বিটা গামা কেন নির্গত হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে? কেউ কিছু বলছে না, কেউ বলছে না যে আলফা নির্গত কর, বিটা নির্গত কর, গামা নির্গত। অটোমেটিক আলফা বিটা গামা নির্গত হচ্ছে কোনো মৌল থেকে। কেন? তাহলে কোয়েশ্চেনটা বুঝছো? তেজস্ক্রিয় মৌল থেকে স্বতঃস্ফূর্তভাবে কি হচ্ছে? আলফা বিটা গামা। এমন না যে তুমি ওরে গিয়ে একটু পিটা দিলা, একটু ধরো তাপ দিলা, চাপ দিলা, প্রভাবক দিয়ে, এইরকম কোনো কিছু না, কোনো কিছুর কোনো প্রভাব নেই। ও থেকে স্বতঃস্ফূর্তভাবে কি হচ্ছে? আলফা বিটা গামা এগুলো নির্গত হচ্ছে। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে কেন স্বতঃস্ফূর্তভাবে নির্গত হচ্ছে? এর কারণ ও স্থিতিশীল না, ওর নিউক্লিয়াস স্থিতিশীল না, ওর নিউক্লিয়াস পারতেছে না ধরে রাখতে। সেই জন্য স্থিতিশীলতার জন্য ও কি করছে বলতো? এই কাজটা করছে। ওর নিউক্লিয়াস কি না বলতো? স্থিতিশীল না। নিউক্লিয়াসে কি আছে? প্রোটন নিউট্রন। এগুলো কি না বলতো? স্থিতিশীল না। কোনো কারণে এটা কি হয়ে গেছে? প্রোটন প্রোটন সমধর্মী চার্জ, এরা পরস্পরকে বিকর্ষণ করছে। এদেরকে ধরে রাখার সাহায্য করছিল নিউট্রন। নিউট্রন সংখ্যা ধরো কম হয়ে গেছে, বা নিউট্রন সংখ্যা যতটুকু দরকার এর চেয়ে বেশি হয়ে গেছে নিউক্লিয়াসে। তখন মৌল কিসের মাধ্যমে যায়? রেডিও অ্যাক্টিভিটির মাধ্যমে, পরিবর্তনের মাধ্যমে যাই। বুঝো নাই? যেমন ধরো একটা নিউট্রনকে আমরা কি লিখতে পারি? একটা নিউট্রনের ভিতর আছে, ও হচ্ছে চার্জ নিরপেক্ষ, একটা প্রোটন আর একটা হচ্ছে কি? ইলেকট্রন। একটা নিউট্রন যদি ভাঙে তাহলে কি হবে? একটা প্রোটন হবে আর একটা কি হবে? ইলেকট্রন হবে। ইলেকট্রন কি হয়ে বসে থাকবে? ইলেকট্রন কি জন্ম নিউক্লিয়াসে থাকে? নিউক্লিয়াসে কে আছে? নিউট্রন আর প্রোটন। এর মধ্যে ধরো একটা নিউট্রন ভেঙে গেল, তাহলে কিসের জন্ম হবে? একটা প্রোটনের জন্ম হবে, একটা ইলেকট্রন। ইলেকট্রন কি নিউক্লিয়াসে থাকে? না। তাহলে ও কি হবে? তীব্র বেগে ছুটে যাবে। তাহলে ওকে আমরা কি বলছি? বিটা রে। সেই জন্য বলা হয় বিটা রশ্মি নির্গত হলে প্রোটন সংখ্যা একবারে। কেন? কারণ ওর জন্ম হয়েছে কই থেকে? নিউট্রন থেকে। নিউট্রন ভেঙে সৃষ্টি করেছে প্রোটন আর ইলেকট্রন। নিউক্লিয়াসে কি আছে বলতো? নিউট্রন আছে, ও ভেঙে সৃষ্টি করেছে প্রোটন আর ইলেকট্রন। প্রোটন নিউক্লিয়াসে রেখে গেছে। প্রোটন থাকে কই? প্রোটনের বাসা কই? নিউক্লিয়াসে। আর ইলেকট্রন কি নিউক্লিয়াসে থাকে? না। তাহলে ও কি হবে বলতো? তীব্র বেগে ছিটকে বের হয়ে যাবে। ঠিক আছে, এটাকে কি বলা হচ্ছে? বিটা রশ্মি। এটাকে বলা হচ্ছে বিটা রশ্মি। বিটাকে লেখা হয় কেমনে? বিটা এর পায়ের নিচে -1 উপরে 0। আমরা লিখবো মূলত -1 0। যদি এটা মোট কি বলা যায়, আরও ভালো এটা লেখা, কিন্তু কোনোটাই ভুল নাই। আমার লেভেলে সব কি করেছে? এটা দিয়ে করেছে। তো তেজস্ক্রিয় রশ্মি সাধারণ বৈশিষ্ট্য কি? এরা স্বচ্ছ মধ্য দিয়ে যেতে পারে। ঠিক আছে, এরা গ্যাসের মধ্যে আয়নিত করে। অন্ধকারে রাখা ফটোগ্রাফিক প্লেটে দাগ সৃষ্টি করে। অন্ধকারে রাখা তোমাকে বলবে নিচের কোনটি তেজস্ক্রিয় রশ্মির বৈশিষ্ট্য, সাধারণ বৈশিষ্ট্য নয়। যেমন অন্ধকারে রাখা ফটোগ্রাফিক প্লেটে দাগ সৃষ্টি করে, এর মানে কি? এর মানে কি? এর মানে হচ্ছে যখন বেকেরেল প্রথম তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিল, কেমনে আবিষ্কার করেছে? সে দেখেছে হচ্ছে ফটোগ্রাফিক প্লেট রেখেছে, এর পাশে ইউরেনিয়াম ছিল। ও দেখেছে ফটোগ্রাফিক প্লেট, ওই যে আমরা বর্ণালীতে দেখেছি না ফটোগ্রাফিক প্লেট, ফটোগ্রাফিক প্লেটগুলো কালো হয়ে গেছে। এগুলোতে কি পড়ছে বলতো? দাগ পড়ছে। সে কারণ খুঁজছে, কিরে এগুলো রাখলাম, এগুলো কেন কালো হয়ে গেল, এগুলোর উপর কেন কি হচ্ছে বলতো? দাগ পড়ছে। তো সে কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখে যে এর আশেপাশে ইউরেনিয়াম আছে। নিঃসন্দেহে ইউরেনিয়াম থেকে কিছু একটা বাইরে হচ্ছে। পরে ঠিক ঠিক দেখে হচ্ছে ইউরেনিয়াম থেকে কি হচ্ছে? বিভিন্ন রকমের তোমার কি তেজস্ক্রিয় রশ্মি নির্গত হচ্ছে, রশ্মি বা কণা নির্গত হচ্ছে, যেগুলো তোমার ফটোগ্রাফিক প্লেটকে কি করে ফেলছে? দাগ সৃষ্টি করেছে। ঠিক আছে, ফটোগ্রাফিক প্লেটকে কি করেছে? দাগ সৃষ্টি করেছে ফটোগ্রাফিক প্লেটে। তো আমরা হচ্ছে আলফা বিটা গামা নিয়ে জেনেছি। আলফা তাহলে কি বলতো? হিলিয়াম পরমাণু থেকে দুটি ইলেকট্রন সরিয়ে নিলে যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস পাওয়া যায় তাকে বলা হচ্ছে আলফা। গামা কি? গামা হচ্ছে তড়িৎচুম্বকীয় বিকিরণ, যার তরঙ্গ দৈর্ঘ্য 0.0005 থেকে কত? 0.01 ন্যানোমিটার তড়িৎচুম্বকীয় বিকিরণ। বিটা কি?
বিটা হচ্ছে মূলত ইলেকট্রনের প্রবাহ, একক ইলেকট্রন চার্জ, যা নিউক্লিয়াসে নিউট্রন ভেঙে উৎপন্ন হয়। যা নিউক্লিয়াসে কি হয় বলতো, নিউট্রন ভেঙে প্রোটনের সাথে উৎপন্ন হয়, অর্থাৎ নিউট্রন থেকে উৎপন্ন হয়। নিউট্রন থেকে কি পাওয়া যায় বলতো, প্রোটন প্লাস ইলেকট্রন। এই ইলেকট্রনটাকে আমরা কি বলছি, বিটা। ইলেকট্রনটাকে আমরা কি বলছি বলতো, বিটা। ঠিক আছে, আলফা কণার ভর কত, 4, চার্জ কত +2, আপেক্ষিক চার্জ। বিটারটা কি বলতো, চার্জ। আমি যখন চার্জ বলছি এটা আপেক্ষিক চার্জ, -1, ভর কত, 0। গামার ভর চার্জ দুইটাই কি বলতো, 0, তড়িৎচুম্বকীয় বিকিরণ। এবার একটা মজার বিষয় দেখো, এখান থেকে একটা কোয়েশ্চেন আসে, একটু দেখো, একদম ইজি। কোন পরমাণু থেকে ধরো আলফা রশ্মি বিকিরণ হলো, তো আলফা রশ্মি যখন নির্গত হয় ওর পারমাণবিক সংখ্যা কত কমে, 2 কমে। বুঝো নাই, আলফা কণার প্রোটন কয়টা, 2টা। তুমি সবসময় নিচের সাথে নিচ মিলাবে, উপরের সাথে উপর। এখানে হচ্ছে কত, 88, এটা কত 86 + 2, এর মানে কত হবে 88। এখানে কত 226, তাহলে এখানে কত হবে 222 প্লাস কত 4, তাহলে কত হয়ে গেল, বুঝে নেই। উপরে কত 226, বর কত 226, 222 প্লাস 4 কত হয় 226, এটা কত 88, তাহলে 86 + 2 এর মানে কত হয় 88। ঠিক আছে, বিষয় এখানে না, বিষয় হচ্ছে দেখো আলফা বিকিরণে সৃষ্ট নতুন পরমাণুতে প্রোটন সংখ্যা কি হয়, 2 একক কমে, ভর সংখ্যা কত কমে, 4 একক কমে। কিন্তু বিটা নির্গত হলে প্রোটন সংখ্যা, দেখো বিটা রশ্মি নির্গমনে নতুন পরমাণুতে প্রোটন সংখ্যা কত হয়, 1 বাড়ে। এই যে দেখো, ধরো এখানে কি হয়েছে 89, এর থেকে বিটা নির্গত হয়েছে, এটা কি বলতো, বিটারে। ঠিক আছে, এটাকে কি বলে, বিটারে নির্গত হলে ওর প্রোটন সংখ্যা ছিল 89, হয়ে গেছে কত 90। প্রোটন সংখ্যা পরিবর্তন মানে পরমাণুর নাম পরিবর্তন, প্রোটন সংখ্যা পরিবর্তন মানে পরমাণুর পরিচয় পরিবর্তন। একটা রেডিয়াম হয়ে গেছে রেডন, ছিল অ্যাক্টিনিয়াম হয়ে গেছে কি থোরিয়াম। ঠিক আছে, ছিল অ্যাক্টিনিয়াম হয়ে গেছে কি থোরিয়াম। প্রোটন সংখ্যা 89, প্রোটন সংখ্যা বাড়ছে। বুঝো নাই, ভর সংখ্যার কোনো পরিবর্তন হয়, বিটাতে ভরের পরিবর্তন হয় না, প্রোটন সংখ্যা বাড়ে। প্রোটন সংখ্যা বিটা নির্গত হলে প্রোটন সংখ্যা বাড়ে, বিটা নির্গত হলে প্রোটন সংখ্যা বাড়ে, কত বাড়ে, 1 বাড়ে। আলফা নির্গত হলে প্রোটন সংখ্যা কমে, কত কমে, 2 কমে। আলফা নির্গত হলে ভর কত কমে, 4 কমে। ঠিক আছে, 4 কমে। আমি তোমাকে এই জিনিসটা একটু দেখাই, তাহলে ভালো বুঝতে পারবা। ধরো আমি তোমাকে বললাম হচ্ছে অ্যাস্টাটিন, এর থেকে বিটা নির্গত হয়েছে, বিটা নির্গত হলে প্রোটন সংখ্যা বাড়বে, এর মানে ও কই যাবে, এখানে। ধরো এর থেকে বিটা নির্গত হয়েছে, বিটা নির্গত হলে ওর প্রোটন সংখ্যা হয়ে যাবে কি 83, আরো বিটা নির্গত হলো একটা, তাহলে কি 84, 85, 86। বিটা নির্গত হলে ও পর্যায় সারণীর কোন দিকে যায়, ডান দিকে যায়। মানে বুঝে নাই, বিটা নির্গত হলে প্রোটন সংখ্যা ছিল কত, 82, হয়ে গেছে 83, 84, 85, 86। আলফা নির্গত হলো ধরো, তাহলে প্রোটন সংখ্যা কত কমবে, 2 কমবে, এর মানে ও হয়ে যাবে কি রেডন থেকে পোলোনিয়াম। আবার আলফা নির্গত হলো, হয়ে যাবে কি লেড, আরো আলফা নির্গত হলো, হয়ে গেল কি মার্কারি। বিটা নির্গত হলো, হয়ে গেল থেলিয়াম। বিটা নির্গত হলে বাড়বে 80 থেকে 81, বিটা নির্গত হলে 82, আরো নির্গত 83, 84, 85, 86। বিষয় বুঝতে পারছো? আর কমলে কত হবে দেখো তো, বিটা বিটা আলফা নির্গত হলে তাহলে কত হবে বলো তো, পোলোনিয়াম। এর মানে প্রতি সময় কিন্তু ওর পরিচয় পরিবর্তন হচ্ছে। আমি তোমাকে আরেকটা চার্ট দেখাই, তাহলে জিনিসটা আরো ভালো বুঝবা। কেমন, আমি তোমাকে আরেকটা চার্ট দেখাই, তাহলে জিনিসটা আরো ভালো বুঝবা। তো আমরা আলফা বিটা গামা এগুলো নিয়ে পড়ছি, এরপর আমরা নিউক্লিয় বিক্রিয়ায় যাব। এরপর আমরা কি পড়ব, নিউক্লিয় বিক্রিয়া কি এবং নিউক্লিয় বিক্রিয়ার সাথে রাসায়নিক বিক্রিয়ার পার্থক্য কি, এটা পড়বো। নিউক্লিয় বিক্রিয়া কয় প্রকার, এগুলা পড়বো। এরপর আমরা নিউক্লিয় বিক্রিয়ার কিছু এক্সাম্পল সলভ করব, আমাদের পড়া শেষ হয়ে যাবে। তো খুব মজার একটা বিষয়, একটু দেখো, সবাই দেখতে পাচ্ছ, সবাই কি দেখতে পাচ্ছ? দেখো এখানে কে আছে, ইউরেনিয়াম। ওর থেকে আলফা নির্গত হলো, আলফা নির্গত হলে ওর 92 ছিল, এখন কত হয়ে যাবে 90। বর সংখ্যা ছিল 238, হয়ে যাবে কত 234। এর থেকে বলছে বিটা নির্গত হয়েছে, বিটা নির্গত হলে 90 থাকবে নাকি 91 হবে, 90 থাকবে নাকি 91 হবে। বিটা নির্গত হলে প্রোটন সংখ্যা বাড়ে, কত বাড়ে, 1 বাড়ে। আলফা নির্গত হলে প্রোটন সংখ্যা কমে, কত কমে, 2 কমে। তাহলে 90 থেকে এটা কত হয়ে যাবে বলতো, 91। বিটা নির্গত হলো, বিটা নির্গত হলে কি হয়, বাড়ে নাকি কমে। আবার বিটা নির্গত হলে বাড়ে, দেখো কি হয়ে গেছে, ইউরেনিয়াম। বিটা নির্গত হলে বরের কোনো পরিবর্তন হয়, দেখো 234, 234, 234। বিটা নির্গত হলে বর কি থাকে, অপরিবর্তিত। এবার দেখো আলফা নির্গত হয়েছে, তাহলে 92 থাকবে নাকি, তোমরা একটু মুখে বলো তো, বাসায় যখন ক্লাসটা করছো, যে যখনই করছো ক্লাসটা একটু বাসায় বলো, এটা 92 আলফা নির্গত হয়েছে, তাহলে কি হয়ে যাবে, 92 হয়ে যাবে 90। আলফা নির্গত হলে প্রোটন সংখ্যা কত কমে, 2 কমে। ভর সংখ্যা 234 ছিল, কত হয়ে যাবে 230। এরপর দেখো আবার আলফা নির্গত হয়েছে, তাহলে 90 থাকবে নাকি কত হয়ে যাবে, কমবে, কমে কত হয়ে গেছে 88। 234 থাকবে না, 226। এরপর আবার আলফা নির্গত হয়েছে, তাহলে আমার বইয়ে শুধুমাত্র এই অংশটা দেয়া আছে, তাহলে 88 যেটা, এটা কত হয়ে গেছে 86। 226 যেটা, এটা হয়ে গেছে কত,
22, আবার আলফা হয়েছে, তাহলে 86 যেটা এটা কত হয়ে গেল 84। 86 প্রোটন সংখ্যা কত কমবে, 2 কমবে, পর্যায় সারণীর বাম দিকে যাবে, আলফা নির্গত হলে পর্যায় সারণীর বাম দিকে যাবে কারণ কমবে, ঠিক আছে, আলফা নির্গত হলে প্রোটন সংখ্যা 2 কমবে, 86 থেকে কি হয়ে গেল 84। আবার এখানে কত দেখো তো 222, এরপর কত হয়ে গেল 218, ঠিক আছে। এরপর দেখো আলফা নির্গত হলো 284, যেটা এটা হয়ে গেছে 82, 2 কমে 82, 218 যেটা এটা হয়ে গেছে 214। এরপর দেখো বিটা নির্গত হলে 82, যেটা এটা কত হয়ে গেছে 83, 214 এর কোনো পরিবর্তন হবে না। তো এখানে বিটা নির্গত হলো, তাহলে 84 যেটা এটা হয়ে গেছে কত 85, 85 কেমন। এবার একটু দেখো, ধরো এখানে পোলোনিয়াম এমনি করতে করতে আলটিমেট কততে আসছে, লেডে আসছে, লেডে আসে আর কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ ও যাত্রা শুরু হচ্ছে, ওর জীবন শুরু হয়েছে ইউরেনিয়ামে, ও এসে পরিবর্তনের মাধ্যমে ও এসে থামছে কিসে বলতো, লেড, কারণ লেডের নিউক্লিয়াসটা আমরা কি জানি স্টেবল, এই জায়গায় এসে ও কি পেয়েছে, স্টেবিলিটি পেয়েছে। সেই জন্য দেখবা আমরা বলি হচ্ছে সাধারণত 82 এর বেশি পারমাণবিক সংখ্যা যাদের আছে ওরা কি হয়, তেজস্ক্রিয় হয়। সাধারণত তেজস্ক্রিয় কাদের মধ্যে দেখা যায়, সাধারণত, সাধারণত শব্দটা হচ্ছে সাধারণত, সব ক্ষেত্রে না, ঠিক আছে, সাধারণত 82 এর বেশি পারমাণবিক সংখ্যা যাদের আছে ওরা কি হয়ে গেছে বলতো, ওরা তেজস্ক্রিয় হয়। যেমন আমরা এখানে একটা ইউরেনিয়ামের সিরিজ দেখিয়েছি, এরকম আমরা যে কারো জীবন নিয়ে দেখাতে পারতাম। বিষয় বুঝছো, তোমাদের আলোচনার সুবিধার জন্য আমি তোমার বইয়ে এটা নেই, দেখছো কত সুন্দর তোমার কনসেপ্টটা হয়ে গেছে। এটা হচ্ছে আনস্টেবল, তাহলে এটা কন্টিনিউয়াস বিভিন্ন রশ্মি নির্গমনের মধ্যে হয়ে গেছে, তাহলে এটা কিসে এসে থামছে, স্টেবল লেডে গিয়ে থামছে, ঠিক আছে, স্টেবল লেডে গিয়ে থামছে। সেই জন্য দেখবা বিভিন্ন তেজস্ক্রিয় মূলকে রাখা হয় লেডের সীসা নির্মিত পাত্রে, সীসা নির্মিত পাত্রে, কারণ এটা হচ্ছে স্টেবল, ওইটার উপর বিভিন্ন কণা এসে আঘাত করলে সাধারণত পরিবর্তন হয় না, ঠিক আছে, সাধারণত পরিবর্তন হয় না। তো আমরা এখানে কি লাইনটা পড়লাম, আলফা নির্গত হলে প্রোটন সংখ্যা 2 কমে, ভর কি হয় 4 কমে, 4 একক কমে। বিটা রশ্মি নির্গমনে ভরের পরিবর্তন হয় না, প্রোটন সংখ্যা বাড়ে, 89 কি হয়ে গেছে 90, প্রোটন সংখ্যা বাড়ে, ভর কি আছে 232, 232। আর গামার হচ্ছে বর ও চার্জ থাকে না, গামা রশ্মি হলো কি বলতো তড়িৎচুম্বকীয় রশ্মি, এর মানে যখন এনার্জিটা কনভার্ট হচ্ছে তখন কিসে, গামা রশ্মি আকারে যাচ্ছে। এবার আমরা দেখব হচ্ছে নিউক্লিয় বিক্রিয়া কি, ঠিক আছে, এখন আমরা দেখব হচ্ছে নিউক্লিয় বিক্রিয়া কি, ঠিক আছে, নিউক্লিয় বিক্রিয়া কি। আমরা একটু পরে আসি নিউক্লিয় বিক্রিয়ার সাথে সাধারণ বিক্রিয়ার পার্থক্য, ঠিক আছে। আমি এখন তোমাদের সুন্দর মতো পড়াবো, একদম তাড়াহুড়া করবো না, কারণ আমি ধরে নিচ্ছি মানে এই ক্লাসগুলাই তুমি আসলে মেইনলি করবা, এবং কি এই ক্লাসের উপরেই তুমি নির্ভর করছো, বিষয় বুঝতে পারছো। এখানে আসলে আমি এমন না যে দুইটা কথা পেইড বেসে বলবো, এখানে বলবো না তা না, এখানে আমি পেইড বেসে যা বলি এখানেও সেম এফোর্ট বা বেশি দিব, কোনো ক্ষেত্রে কম দিব না। ঠিক আছে, আর তাহলে আমি একটু লিখছি, এটা হচ্ছে কি রাসায়নিক বিক্রিয়া, এর মানে নর্মালি আমরা রাসায়নিক বিক্রিয়া বলতে যেটা বুঝি রাসায়নিক বিক্রিয়া, আর এখানে আমি লিখছি নিউক্লিয় বিক্রিয়া, ঠিক আছে, নিউক্লিয় বিক্রিয়া। তো রাসায়নিক বিক্রিয়া কিভাবে হয়, বন্ধন গঠন ভাঙা গড়া বা পুনর্বিন্যাসের মাধ্যমে, বন্ধন ভাঙা গড়া পুনর্বিন্যাসের মাধ্যমে কি হয় বলতো রাসায়নিক বিক্রিয়া হয়, ঠিক আছে, বন্ধন ভাঙা গড়া বা পুনর্বিন্যাসের মাধ্যমে এখানে বন্ধন ভাঙা করা না, ঠিক আছে, এখানে বন্ধন ভাঙা করা এটা না, এখানে কি হয় বলতো নিউক্লিয়াসের পরিবর্তনের মাধ্যমে, পরিবর্তনের মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবেও হবে বা কোনো কণা দ্বারা আঘাত করলে, ঠিক আছে, স্বতঃস্ফূর্তভাবে অথবা অথবা উচ্চ গতিসম্পন্ন কণা দ্বারা
আঘাত করলে নিউক্লিয় বিক্রিয়া হয়। ঠিক আছে, স্বতঃস্ফূর্তভাবে অথবা উচ্চ গতিসম্পন্ন কণা দ্বারা আঘাত করলে নিউক্লিয় বিক্রিয়া হয়। তোমরা তফাৎ ধরতে পারছো, একটা হচ্ছে বন্ধন ভাঙা করা বা পুনর্বিন্যাসের মাধ্যমে। যেমন ধরো আমি এটা লিখলাম, আলফা কণা, দেখছো উল্টা করে দিচ্ছে যে এক্সাইটেড হয়ে উল্টা করেছে, এটা হচ্ছে নিউক্লিয় বিক্রিয়া। কেমন? এটা হচ্ছে নিউক্লিয় বিক্রিয়া, স্বতঃস্ফূর্তভাবে আলফা কণা নির্গত হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি নিউক্লিয় বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া আমি একটা উদাহরণ লিখলাম, ধরো লিখলাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এর মানে খাবার লবণ, এর মধ্যে দিয়ে দিলাম সিলভার নাইট্রেট। ছোটকাল থেকে আমরা বাচ্চা কাল থেকে এই বিক্রিয়া পড়ছি, তখন দেখা যায় হচ্ছে সিলভার ক্লোরাইডের সাদা অদক্ষেপ। তো এই বিক্রিয়া তুমি যদি দেখো, সোডিয়াম সোডিয়ামই আছে, ক্লোরাইড ক্লোরাইডই আছে, সিলভার প্লাসই আছে। ঠিক আছে, নাইট্রেট কি আছে বলো তো? নাইট্রেটই আছে। শুধুমাত্র ওরা কি করছে, এদিক সেদিক করছে, বিনিময় হয়েছে, কিন্তু বাকি সব কিছু কি আছে বলতো? ওরা রিঅ্যারেঞ্জ হয়েছে। বাকি সব কিছু কি আছে বলতো? সেম। ওদের পরিচয়ে কোনো কি হয়নি, পরিবর্তন হয়নি। ঠিক আছে, তো এটাকে বলছি আমরা সাধারণ বিক্রিয়া। আর এটা হচ্ছে একদম দেখো ওর পরিচয়, ওর নিউক্লিয়াস ছিল 88, নাম ছিল রেডিয়াম, হয়ে গেছে কি বলতো? রেডন। অর্থাৎ নিউক্লিয় বিক্রিয়া ওর পরিচয়টাও কি হয়েছে বলতো? পরিবর্তন হয়েছে। এবার আমরা আসি 2 নম্বর পার্থক্য। এই পার্থক্য আসবে না, এটা আমাদের বুঝার সুবিধার জন্য আমরা করছি। হাজারি স্যার, গো স্যার কেউই দেয়নি এই পার্থক্যটা, আমি একটু লিখে দিচ্ছি তোমাকে। এখানে কি অরবিটালের ইলেকট্রন জড়িত, নিউক্লিয় বিক্রিয়ায় কে জড়িত? অরবিটালের জড়িত, এর মানে ইলেকট্রন আদান প্রদান বা এইসব সমস্ত কারণে কে হচ্ছে বলতো? সাধারণ বিক্রিয়া হচ্ছে। আর নিউক্লিয় বিক্রিয়ায় কে জড়িত? নিউক্লিয়াস বা ইলেকট্রন প্রোটন নিউট্রন সবাই জড়িত। সহজ কথা যদি বলি, ইলেকট্রন প্রোটন নিউট্রন অন্য কোনো কণাও জড়িত থাকতে পারে। জড়িত জড়িত ইলেকট্রন প্রোটন নিউট্রন জড়িত। এরপর এই বিক্রিয়ায় কি হয়? সামান্য শক্তি নির্গত হয়। এই বিক্রিয়ায় কি হয় বলতো? সামান্য শক্তি নির্গত হয়। শক্তি তোমরা আমার কথা বুঝতে পারছো? ঠিক আছে, যখন ক্লাস করবে একটু কমেন্টে জানাবা আমার কথা ঠিকঠাক বুঝতে পারছো কিনা। ঠিক আছে, আমার ফ্লো একদম ঠিক আছে কিনা। ঠিক আছে, পড়াচ্ছি যে পড়ানোর ধরন, পড়ার ফ্লো তুমি বুঝতে পারছো কিনা। ঠিক আছে, সামান্য শক্তি নির্গত হয়। আর এখানে কি হয় বলতো? ট্রেমেন্ডাস অ্যামাউন্ট অফ হিট। ঠিক আছে, এখানে কি হয় বলতো? এটা কি বলা যায়? বিপুল পরিমাণ শক্তি। ঠিক আছে, ট্রেমেন্ডাস অ্যামাউন্ট অফ হিট, তাহলে বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়। বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়। ঠিক আছে, বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়। এরপর দেখো, আমরা এই ধরনের রাসায়নিক বিক্রিয়া সাধারণত কি দিই? তাপমাত্রা, চাপ, প্রভাবক দ্বারা প্রভাবিত করা যায়। তাপমাত্রা, চাপ বা প্রভাবক দ্বারা প্রভাবিত হয়। আর এই বিক্রিয়া কি হবে? তাপমাত্রা, চাপ বা প্রভাবক দ্বারা সাধারণত প্রভাবিত হয় না। এই বিক্রিয়া বলবা না যে সাধারণত এই প্রভাবক দিয়েছি, সাধারণত এই ধরনের কথা আমরা বলি না। ঠিক আছে, সাধারণত বা প্রভাবক দ্বারা
একটু স্লো হয়ে একটু টাইম নিয়ে এই জিনিসটা পড়ালাম, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, একটু সুন্দর করে লিখে রাখো তো রাসায়নিক বিক্রিয়া আর হচ্ছে কি নিউক্লিয় বিক্রিয়ার পার্থক্য। এবার আমরা পড়বো নিউক্লিয় বিক্রিয়া কি এবং নিউক্লিয় বিক্রিয়ার শ্রেণীবিভাগ। ঠিক আছে, আমি একটু দেখে আসি সব কিছু ঠিকঠাক চলছে কিনা। ওকে, হ্যালো হ্যালো, আমি একটু দেখে আসি। অল ওকে, এই হয়েছে মনে হয়। ঠিক আছে, হয়েছে মনে হয়। ইউটিউবে যারা ক্লাস করছো এরপরে যদি না হয় তুমি এই জায়গায় একটু পজ দিয়ে সুন্দর মতো লিখে রাখবা, নোটটা যত ভালো হবে দেখবা তোমার পড়ার টপিকটা একদম গুছিয়ে আসবে। ঠিক আছে, যা পরের বার পড়তে তোমার দেখবা কোনোটা সময় লাগছে না, প্রভাবক দ্বারা প্রভাবিত হয় না, সাধারণত প্রভাবিত হয় না। এবার আমরা দেখবো নিউক্লিয় বিক্রিয়া কি, নিউক্লিয় বিক্রিয়ার শ্রেণী বিভাগ। তাহলে এবার দেখো তো নিউক্লিয় বিক্রিয়া কি, ক নম্বরের কোয়েশ্চেনে আসবে। তাহলে সংজ্ঞা হাজারি স্যার খুব সুন্দরভাবে দিয়েছে, কোনো উচ্চ গতিসম্পন্ন কণা বা ক্ষুদ্র নিউক্লিয়াস, যেমন আলফা কণা হতে পারে বা প্রোটন নিউট্রন, যে কোনো কিছু, কোনো উচ্চ গতিসম্পন্ন কণা বা ক্ষুদ্র নিউক্লিয়াস দ্বারা অপর কোনো পরমাণুর নিউক্লিয়াসকে আঘাত করলে সংশ্লিষ্ট নিউক্লিয়াসের পরিবর্তনের মাধ্যমে নতুন নিউক্লিয়াস বিশিষ্ট নতুন মৌলের পরমাণুর যখন উদ্ভব ঘটে তখন তাকে নিউক্লিয় বিক্রিয়া বলা হয়। ঠিক আছে, তাহলে একটু দেখো তো, কোনো উচ্চ গতিসম্পন্ন কণা বা ক্ষুদ্র নিউক্লিয়াস দ্বারা অপর কোনো পরমাণু নিউক্লিয়াসকে আঘাত করলে, দেখো এটুকু একটু লিখে নাও তো। তাহলে নিউক্লিয় বিক্রিয়া আমরা কি দেখছি, আগে এটা একটু লিখো, কেমন, বেশি তাড়াহুড়া করবা না, আগে লিখো। এখানে পড়তেছো এমন না যে দৌড়াতে বলছে, সুন্দর মতো পড়ো। কোনো উচ্চ গতিসম্পন্ন আর নয় দেখবা 10 বার করে পড়া লাগছে। কোনো উচ্চ, তাহলে নিউক্লিয় বিক্রিয়া কখন হচ্ছে, কোনো উচ্চ গতিসম্পন্ন কণা বা ক্ষুদ্র নিউক্লিয়াস দ্বারা অপর কোনো পরমাণু নিউক্লিয়াসকে আঘাত করলে নিউক্লিয়াসের পরিবর্তনের মাধ্যমে নতুন মৌল সৃষ্টি হয়, একে নিউক্লিয় বিক্রিয়া বলে। এরপর সবাই লিখবা, নিউক্লিয় বিক্রিয়ায় নিউক্লিয়াসের পরিবর্তন ঘটলেও সর্বমোট প্রোটন ও নিউট্রন সংখ্যার কোনো পরিবর্তন হয় না। মানে বলছে সর্বমোট প্রোটন আর নিউট্রন সংখ্যা, প্রোটন পরিবর্তন হচ্ছে বা নিউট্রন পরিবর্তন, নিউট্রন পরিবর্তন হয়ে কি হবে, প্রোটন হবে, অর্থাৎ সর্বমোট সংখ্যাটা কি আছে, অপরিবর্তিত আছে। দেখো কি বলছে, প্রধানত 3 প্রকার নিউক্লিয় বিক্রিয়া, সর্বমোট মানে বুঝাবো আমি, মানে বিক্রিয়ক আর হচ্ছে কি প্রোডাক্টে দেখবা, আমি সর্বমোটটা বুঝাবো একটু পরে। প্রধান 3 প্রকার নিউক্লিয় বিক্রিয়া। তাহলে নিউক্লিয় বিক্রিয়া কয় প্রকার একটু লিখো, ট্রান্সমুটেশন বিক্রিয়া, নিউক্লিয় ফিশন, নিউক্লিয় কি ফিউশন। তাহলে নিউক্লিয় বিক্রিয়া কয় প্রকার একটু সবাই লিখো তো। নিউক্লিয় বিক্রিয়া কয় প্রকার, 3 প্রকার। তেজস্ক্রিয় আইসোটোপ 2 প্রকার ছিল, একটা প্রাকৃতিক আর একটা হচ্ছে কি কৃত্রিম। কিন্তু বলছি নিউক্লিয় বিক্রিয়া কয় প্রকার, নিউক্লিয় বিক্রিয়া হচ্ছে 3 প্রকার। প্রথমটা হচ্ছে ট্রান্সমুটেশন বিক্রিয়া, এরপর একটা নিউক্লিয় ফিশন, এরপর এটা কি নিউক্লিয় ফিউশন। ঠিক আছে, ট্রান্সমুটেশন বিক্রিয়া, আর এটা কি নিউক্লিয় ফিউশন, আর এটা কি নিউক্লিয় ফিউশন। লিখছো সবাই? এবার ট্রান্সমুটেশনের পাশে লিখো, এই বিক্রিয়া কেন করা হচ্ছে, নতুন মৌল সৃষ্টিতে। ট্রান্সমুটেশন বিক্রিয়ার উদ্দেশ্য কি বলতো, নতুন মৌল সৃষ্টিতে। নিউক্লিয় ফিশন আর ফিউশনের পাশে লিখো, এই দুইটা বিক্রিয়া করানোর উদ্দেশ্য কি বলতো, শক্তি উৎপাদন। মানে বুঝছো, নিউক্লিয় বিক্রিয়া 3 প্রকার, একটা হচ্ছে ট্রান্সমুটেশন বিক্রিয়া, একটা হচ্ছে কি বলতো নিউক্লিয় ফিশন। ফিশন মানে কি ভাঙা, ভাঙন। ফিউশন মানে হচ্ছে জোড়া, যেটা হচ্ছে ফিউশন, শব্দ বড়, এই যে দেখো শব্দ বড়, আর একটা হচ্ছে কি নিউক্লিয় ফিউশন, আর এটা হচ্ছে ফিশন। ফিশন মানে ছোট, ভেঙে ভেঙে ছোট করবা, ফিশন মানে ভেঙে ভেঙে ছোট করবা, ছোট ভেঙে। ফিউশন মানে জোড়া লাগাই কি করবা, বড় করবা, ফিউশন। বললাম ট্রান্সমুটেশন বিক্রিয়া কেন করা হচ্ছে, এটা পরীক্ষা আসলে অনেকে পারবে না। ট্রান্সমুটেশন বিক্রিয়া কেন করা হচ্ছে, নিউক্লিয় বিক্রিয়া নতুন মৌল সৃষ্টির জন্য। ফিশন বা ফিউশন কেন করা হচ্ছে, শক্তি উৎপাদনের জন্য। এবার দেখো এখানে 3টা ক নাম্বারের কোয়েশ্চেন আসে, পরীক্ষা আসতে পারে হচ্ছে একটা, আমরা এখন দেখলাম টোটাল 4টা। নিউক্লিয় বিক্রিয়া কি, এরপর পরীক্ষা আসবে নিউক্লিয় বিক্রিয়া কয় প্রকার, 3 প্রকার। শক্তি উৎপাদনে কোন নিউক্লিয় বিক্রিয়া ব্যবহার করা হয়, রোমান 1 ট্রান্সমুটেশন, রোমান 2 ফিশন, রোমান 3 ফিউশন। 1 2 2 3 1 3 1 2 3। ঠিক আছে, তাহলে কি হবে 2 3, ফিশন আর ফিউশন শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়। ঠিক আছে, এরপর বললাম হচ্ছে কি, এখন 3টা ক নাম্বারের কোয়েশ্চেন, একটা বলবো হচ্ছে ট্রান্সমুটেশন বিক্রিয়া কি, নিউক্লিয় ফিশন কি, নিউক্লিয় ফিউশন কি। ক নম্বরের কোয়েশ্চেনে জিজ্ঞেস করবে ট্রান্সমুটেশন বিক্রিয়া কি, এরপর ক নম্বরের নিউক্লিয় ফিশন কি, নিউক্লিয় ফিউশন কি। একটু দেখো ট্রান্সমুটেশন বিক্রিয়া কি, এটা নতুন মৌলের জন্য করা হচ্ছে। ট্রান্সমুটেশনটা হচ্ছে তুমি দুষ্টামি করবা, কেন দুষ্টামি করবা, দেখো কোনো মৌলের স্থায়ী নিউক্লিয়াসকে কিভাবে দুষ্টামি করবা, উচ্চ গতিশীল নিউট্রন, প্রোটন অথবা আলফা কণা। কোনো মৌলের নিউক্লিয়াস আছে, ওকে কি করছো, ওর দিকে নিউট্রন গুলির মতো ছুড়ে দিছে, ওরে গুলি করবা কি দিয়ে বলতো, নিউট্রন দিয়ে, অথবা কি দিয়ে, প্রোটন দিয়ে, অথবা আলফা কণা, উচ্চ গতিসম্পন্ন আলফা কণা
অথবা অপর পরমাণু নিউক্লিয়াস দ্বারা আঘাত করে নতুন মৌলে পরিণত করাকে ট্রান্সমুটেশন বিক্রিয়া বলে। তাহলে ট্রান্সমুটেশন বিক্রিয়া কি সবাই লিখে নিবে, এখানে পেজ নাম্বার লিখে রাখবে, 118 নম্বর পেজ, 118 নম্বর পেজ না, 118 নম্বর পেজের এই সংজ্ঞাগুলো লিখবা নোট খাতায়, আপাতত এটা লিখে রাখো বা পজ দিয়ে সংজ্ঞাটা লিখবা, ঠিক আছে? পেজ নাম্বার কত, আমি তো পেজ নাম্বার চোখে পাচ্ছি, এই যে 118, ঠিক আছে? ট্রান্সমুটেশন বিক্রিয়া কি লিখবা, দেখো কোনো মৌলের স্থায়ী নিউক্লিয়াসকে উচ্চ গতিসম্পন্ন প্রোটন, নিউট্রন বা আলফা কণা বা অপর কোনো পরমাণু নিউক্লিয়াস দ্বারা আঘাত করে নতুন মৌলে পরিণত করাকে ট্রান্সমুটেশন বিক্রিয়া বলে। যেমন দেখো স্ক্যান্ডিয়ামকে তুমি কি দ্বারা আঘাত করেছো? নিউট্রন দ্বারা। ও কিসে পরিণত হয়েছে? ক্যালসিয়াম আর হচ্ছে কিসে? প্রোটনে, ঠিক আছে? প্রোটনে। একটু দেখো নিচে মিলাবা, 21 যোগ কত? 0। দেখো নিচের সাথে নিচ মিলাবা, 21 প্লাস 0, এর মানে এখানে মোট যোগফল কত? 21। এখানে 20 প্লাস কত? 1, এর মানে কত হয়? 21। বামে এবং ডানে সর্বমোট প্রোটন সংখ্যা কি থাকবে? একই থাকবে। এখানে দেখো তো 45 যোগ 1, এর মানে কত? 46। 45 যোগ 1, এর মানে বিক্রিয়কের ক্ষেত্রে 45 যোগ 1, এর মানে কত? 46। এখানে কত? 45 যোগ 1, এর মানে কত? 46। এবার দেখো নিকেল আছে, নিকেলকে তুমি আঘাত করেছো প্রোটন দ্বারা, তুমি ওর দিকে ছুড়ে দিছো, কি বলতো? প্রোটন ছুড়ে দিছো, ঠিক আছে? প্রোটন এমনি করে ছুড়ে দিছো, নিউক্লিয়াসে আঘাত করছো, নিউক্লিয়াসের দিকে ছুড়ে মারছো, ঠিক আছে? তাহলে এটা কি হবে দেখো তো, এটা হচ্ছে 28, এখানে কত? 1, 28 আর 1 কত? 29, এই যে দেখো 29 আর এখানে কত? 0। 29 মৌলটাকে কপার। 58, এখানে কত? 1, এর মানে 59, এখানে 58, এখানে 1, এর মানে কত? 59। এর মানে বিক্রিয়ক এবং প্রোডাক্টে তুমি নিচের আর উপরের সংখ্যাগুলো মিলাবা। দেখো এটা হচ্ছে বিক্রিয়ক, এটা আর এটা হচ্ছে প্রোডাক্ট, এই দুইটা। তাহলে ওদিকে আলফা কণা ছুড়ে দিছো, দেখো হিলিয়াম নিউক্লিয়াস ছুড়ে দিছো, 2 আর 13 মিলে কত? 15। এখানে দেখো তো 15 প্লাস 0, এর মানে কত? 15। 27 প্লাস 4, এর মানে কত? 31। এই একদম অন্ধ যারা আছে ওরা হয়তো এটা পারবে না, কেউ যদি চোখ থাকে এই জিনিসও পারবে, তাই না? 27 প্লাস 4 কত? 31। তাহলে এখানে কত? 30 প্লাস 1, এর মানে কি হবে? 31 হবে। যোগ মিলাবা জাস্ট। এখানে দেখো তো নেপচুনিয়াম 93 আর এখানে কত? 20, এর মানে কত হয়? 113। এখানে 113 প্লাস 3 গুণ 0, এর মানে কত? 0। তাহলে 113। 237 প্লাস 48 কত হয়? 237 প্লাস 48 কত হয়? 285। তো এখানে দেখো তো 282 প্লাস কত? 3 গুণ 1, এর মানে 3, তাহলে কত হয়? 285। মানে বুঝতে পারছো? তাহলে এখানে কি করছে? কোনো একটা নিউক্লিয়াসকে নিউট্রন দ্বারা আঘাত করছে, এখানে কোনো একটা নিউক্লিয়াসকে প্রোটন দ্বারা আঘাত করছে, এখানে কোনো একটা নিউক্লিয়াসকে উচ্চ গতি সম্পন্ন আলফা কণা দ্বারা, এগুলো সব উচ্চ গতি সম্পন্ন আলফা কণা, অথবা কোনো একটা নিউক্লিয়াসকে অপর কোনো পরমাণু নিউক্লিয়াস দ্বারা আঘাত করছে, ফলে মৌলটা পরিবর্তন হয়ে নতুন মৌল সৃষ্টি হচ্ছে। এটাকে আমরা কি বলছি? ট্রান্সমুটেশন বিক্রিয়া বলছি। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? সুন্দর মতো বুঝছো ট্রান্সমুটেশন বিক্রিয়া কি? আসলে একটা উদাহরণ সহ লিখবা, তাহলে স্যার অনেক খুশি হবে, ঠিক আছে? দেখবা বুঝছো তুমি, একটা বসের খাতা স্যার দেখছে, এটা বুঝতে পারবে। তাহলে এবার একটু দেখো তো নিউক্লিয় ফিশন কি? নিউক্লিয় ফিশন আর নিউক্লিয় ফিশন, নিউক্লিয় ফিশন আর এটা হচ্ছে কি? নিউক্লিয় ফিশন। তোমরা আমাকে এটুকু একটু বলো যে ফিশন মানে আমরা কি জানি? ভাঙন। ফিশন মানে ভাঙন। একটা বড় পরমাণু ভেঙে কিসে পরিণত হচ্ছে? দুইটা ক্ষুদ্র পরমাণুতে পরিণত হচ্ছে, সাথে শক্তি নির্গত হচ্ছে, কেমন? আর নিউক্লিয় ফিশন মানে কি? দুইটি ক্ষুদ্র নিউক্লিয়াস একত্রিত হয়ে বৃহৎ নিউক্লিয়াসে পরিণত হচ্ছে, সাথে শক্তি নির্গত হচ্ছে, সাথে কি হচ্ছে? শক্তি নির্গত হচ্ছে, এটাকে বলছি আমরা নিউক্লিয় ফিশন। দেখি আমরা সবাই জানি, আমরা হিরোশিমা নাগাসাকির কথা শুনেছি না? অর্থাৎ ইউএসএ জাপানের উপর যে পারমাণবিক বোমা মেরেছিল, পুরো বিশ্ব আসলে কি এটাকে আতঙ্কিত হয়েছিল। মানে ইউএসএ বুঝিয়েছিল আমরা হচ্ছে পাওয়ারফুল, পুরো ওয়ার্ল্ডে আমরা হচ্ছে কি সবচেয়ে পাওয়ারফুল, আমাদের কথা মেনে চলতে হবে। বিষয় বুঝছো? যে শাসক যেরকম বুঝাই, মানে ক্ষমতা বুঝাই, ঠিক আছে? ও দেখো ওর ক্ষমতা বুঝিয়েছে, ঠিক আছে? তো অনেকদিন পর্যন্ত রাশিয়া ইউএসএর সাথে সাথে ছিল, বাট 1991 এরপর রাশিয়া তুলনামূলক দুর্বল হয়ে যায়। মানে তখন তখন দুইটা শক্তিশালী দেশ ছিল, একটা হচ্ছে কি ইউএসএ আর একটা ছিল রাশিয়া। 1991 এসে রাশিয়া কি হয়ে যায়? সোভিয়েত ভাঙার পর একটু দুর্বল হয়ে যায়। তখন ইউএসএ একচ্ছত্র কি করছে? শাসন করে যাচ্ছে। বর্তমান সময়ে আবার দেখবা একটু শাসনটা কি হচ্ছে? দুইমুখী হওয়ার, এতদিন শুধু একজনই শাসক, এখন আরেকটু ভিন্ন। যেমন এখন ইউএস একটা গ্রুপ, ওইদিকে হচ্ছে চাইনা, রাশিয়া। চাইনা খুব পাওয়ারফুল ইকোনমি, ঠিক আছে? চাইনা, রাশিয়া, এরাও কিন্তু আরেকটা গ্রুপ। ইন্ডিয়া অনেকটা কি এখন বর্তমান সময়ে যদি দেখো, মানে অনেকটা রাশিয়ার সাথে ভালো সম্পর্ক রাখছে বর্তমান সময়। আমি যে ক্লাসটা নিচ্ছি, তো পরে যখন এক এক সময় এক এক সময় এই ক্লাসটা করবো, তখন আবার ক্ষেত্র ভিন্ন হয়ে যেতে পারে। কেমন? আমি আজকের যখন ক্লাসটা নিচ্ছি তখন হচ্ছে এই বিষয়। এর মানে এখন হচ্ছে তোমার কি হচ্ছে? জিও পলিটিক্সে একটু কি উত্তেজনা আসতেছে, একটু কি আসতেছে? উত্তেজনা আসতেছে। মানে এখন অনেকে আছে ইউএসএ কে একটু মানে কি চোখ রাঙায় কথা বলছে। তো যাই হোক,
জাপানকে মেরে ইউএসএ শিখিয়েছিল পুরা বিশ্বে, মানে ও যে পাওয়ারফুল, মানে ওর সাথে ঝামেলা করা যায়, ওর কথা যাতে মেনে চলে, সরকার বলো যাই হোক, সরকার বিরোধী দল সব যাতে ওরে সার মেনে, ও যা বলে ওর প্রেসক্রিপশন মেনে মেনে কাজ করে। বাংলাদেশেও এটা হয়েছে বিভিন্ন সময়, ঠিক আছে, বিভিন্ন সময় হয়েছে। এটা এমন না যে এটা আজকের ঘটনা, ভবিষ্যতে হবে, আগে হয়নি, হয়ে আছে, সব সময় হয়েছে, বুঝছো? বড় শক্তিধর দেশগুলো না তোমার পুরো বিশ্বকে দেখবা ওদের বিভিন্নভাবে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। তো যাই হোক, তো দেখো তোমরা হচ্ছে হিরোশিমা নাগাসাকি একটা হচ্ছে 6 আগস্ট বম্বিং করেছে, এটা হচ্ছে 6 আগস্ট, আর এটা হচ্ছে 9 আগস্ট, দুইটি পারমাণবিক বোমা মারছে। একটার নাম কি বলতো, এগুলো এখানে বলে না, এমনি আমি সাধারণ জ্ঞানের জন্য বলছি। ফার্স্টটা খুব সম্ভব হচ্ছে কি বলতো, লিটল বয়। ফার্স্ট বোমের নাম ছিল কি, লিটল বয়, এগুলোর আবার নাম দিছে। এর পরেরটার নাম কি বলতো, ফ্যাটম্যান। ঠিক আছে, একটু দেখে নিবার লিটল বয় ফ্যাটম্যান এদিক সেদিক হয়েছে কিনা, মনে হয় ঠিক আছে। তো তোমরা জানো এর ফলে কি, মানে পুরো বিশ্ব কি দেখেছে হচ্ছে জাপানে এটার ইফেক্ট কত ভয়াবহ, কত মানুষ মারা গেছে, কত মানুষ এই তেজস্ক্রিয়তার জন্য হচ্ছে ওদের পরবর্তী জেনারেশনের বিকলাঙ্গ শিশু জন্ম হয়েছে, অনেকের হচ্ছে কি পরবর্তী জেনারেশন আসে নাই, এবং জাপান হচ্ছে পরবর্তীতে যুদ্ধ বা এগুলো থেকে দূরে সরে আসে বিভিন্ন চুক্তির মাধ্যমে। ঠিক আছে, তো একটু দেখো, এবং কার্যত হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে তখন থেমে গেছে, কার্যত দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে বন্ধ হয়ে গেছে। আমার কোয়েশ্চেন এখানে না, আমার কোয়েশ্চেন হচ্ছে ইউএসএ যে বম মেরেছে কোন বিক্রিয়ায় মেরেছে, ফিশন না ফিউশন? আমার কোয়েশ্চেনটা শুনো, জাপানের উপর বম্বিং করেছে, জাপানের হিরোশিমা নাগাসাকিতে ইউএসএ 6 আগস্ট 9 আগস্ট, খুব ভালো কথা, ওরা কোন বিক্রিয়ার সাহায্য নিয়েছে, ফিশন না ফিউশন? ফিশন না ফিউশন? ঠিক আছে, ফিশন না ফিউশন? ঠিক আছে, নিউক্লিয়ার ফিশন না ফিউশন, এটা এসএসসিতেও পড়েছো না, ফিশন না ফিউশন? ঠিক আছে, ফিশন না ফিউশন? তো এটা করেছে কার সাহায্যে, এটা করেছে হচ্ছে নিউক্লিয়ার ফিশন। নিউক্লিয়ার কি বলতো, ফিশন। দেখি এবার বলো, বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, তোমাকে সাধারণ জ্ঞানে দিল, মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিতে গেলে সাধারণ জ্ঞানে দিল, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। তোমরা খবরাখবর দেখেছো না, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। তোমরা আমাকে বলবা এখানে কোন বিক্রিয়া হয়, ফিশন না ফিউশন? ফিশন না ফিউশন? আমি আবার বলি, উত্তর হচ্ছে ফিশন, ভাঙন বিক্রিয়া হয়। তাহলে এই বিক্রিয়া কই হয়, ফিউশন, এটা হয় কিসে, সূর্যের মধ্যে, হাইড্রোজেন বোমা আর হচ্ছে কিসে বলতো, সূর্যের মধ্যে। ঠিক আছে, সূর্যের শক্তির উৎস হলো নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। তোমরা এবার আমাকে বলো ইউএসএ কেন ফিশন বিক্রিয়া করেছে, কেন ফিউশন করেনি? মানে কোয়েশ্চেনটা বুঝো, এই কোয়েশ্চেনটা বুঝো, দেখো মানে ইউএসএ ফিশন বিক্রিয়া করেছে, কেন ফিউশন বিক্রিয়া করেনি? বা ফিশন বিক্রিয়া না করে যদি ফিউশন বিক্রিয়া করতো তাহলে কি হতো? ফিশন বিক্রিয়া না করে ফিউশন করলে কি হতো? ফুটতো না। অফলাইনে যখন জিজ্ঞেস হচ্ছে কম শক্তি, ঠিক আছে, কম শক্তি, এটা প্রথম কথা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন করা হচ্ছে আরো অনেক জটিল প্রক্রিয়া। ঠিক আছে, নিউক্লিয়ার ফিউশন করা হচ্ছে আরো অনেক জটিল প্রক্রিয়া। তোমরা আমাকে বলো তো, এখানে শক্তি বেশি পাই, দুইটাই শক্তি উৎপাদন, এটাও শক্তি উৎপাদন করে, এটাও শক্তি উৎপাদন করে, এইখানে শক্তি বেশি পাই নাকি এখানে শক্তি বেশি পাই? ফিশনে শক্তি বেশি পাই নাকি ফিউশনে শক্তি বেশি পাই? ঠিক আছে, ফিশনে বেশি পাই নাকি ফিউশনে বেশি পাই? ফিউশনে বেশি পাই। যদি ইউএসএ ফিউশন বিক্রিয়া করতো, টেকনোলজি ওদের সাপোর্ট দিত, ফিউশন বিক্রিয়া আরেকটু জটিল, টেকনোলজি যদি ওদের নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া সাপোর্ট দিত, তখন দেখা যেত শুধুমাত্র হিরোশিমা নাগাসাকি জাপানের আরো বেশি অংশ ক্ষতিগ্রস্ত, এটা না, পুরো জাপানের সাথে দেখতে হচ্ছে কি আমাদের বাংলাদেশ বলো, ইন্ডিয়া বলো, এগুলোরও যদি কন্ট্রোল না করে এটাকে আরো ভয়াবহ রূপে ওরা দিত, এগুলো ধ্বংস হয়ে যাওয়ার একটা ভালো চান্সেস ছিল। অর্থাৎ এটার চেয়েও পাওয়ারফুল হচ্ছে কি এইটা। এবার দেখো, তোমাকে যদি বলে কোন বিক্রিয়া করা কঠিন, ফিশন না ফিউশন? ইউএসএ চাইলেই তো এই বিক্রিয়া করে ফেলতে পারতো, ব্যাপারটা এরকমও ছিল না। ঠিক আছে, যুদ্ধের সময় চলছিল, ঠিক আছে, চাইলেই এটা করতেই ওদের অনেক টাইম লাগছে, তাই না, 8-10 অনেক বছর ধরে এটার পিছনে আসলে টাইম দিয়েছে। এবার দেখো, এটা করতে গেলে আরো কি জটিলতা ছিল। এটা করতে গেলে তোমরা একটা দেখবা, এখানে কি দরকার হয়, উচ্চ তাপমাত্রার দরকার হয়, 100 মিলিয়ন ডিগ্রি সেন্টিগ্রেড, 100 মিলিয়ন ডিগ্রি সেন্টিগ্রেড অর কেলভিন, ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, 100 মিলিয়ন, এর মানে 100 ইন্টু 1 মিলিয়ন হচ্ছে কত, 10⁶, তাহলে কত হয় 10⁸। ঠিক আছে, 10⁸, 100 মিলিয়ন টেম্পারেচারের দরকার হচ্ছে। কেন?
এর কারণ হচ্ছে দেখো ফিউশন মানে কি, ফিউশন মানে কি দেখো, অর্থাৎ কোন বিক্রিয়া জটিল, ফিশন না ফিউশন? ফিউশন, ফিউশন মানে কি, ফিউশন মানে কি, ফিউশন মানে কি দেখো তো, ঠিক আছে, ফিউশন মানে কি বলতো, জোড়া লাগা, ঠিক আছে, ফিউশন মানে কি দুইটা নিউক্লিয়াস এসে জোড়া লাগছে। তাহলে এবার দেখো দুইটা নিউক্লিয়াস, কেন এটা কঠিন, দুইটা নিউক্লিয়াসকে যখন জোড়া লাগাতে হবে তখন এর মধ্যে আন্তঃনিউক্লিয়াস যে রিপালশন আছে এটাকে ওভারকাম করতে হয়। এটাকে ওভারকাম করার জন্য কি দরকার, উচ্চ গতিশক্তি। কি দরকার বলতো, আমি দেখাতেও পারছি অনেক উচ্চ গতিশক্তি, আমি তো একটু মারলে মনে হয় হাত হাত ভেঙে চলে যাবে। কি লাগবে বলতো, উচ্চ গতিশক্তি। কেমন গতিশক্তি লাগবে, অনেক উচ্চ গতিশক্তি। এই উচ্চ গতিশক্তিতে ওরা কি করতে পারবে বলতো, আন্তঃনিউক্লিয়ার যে বিকর্ষণ আছে এটাকে ওভারকাম করতে পারবে, ওভারকাম করতে পারবে, তখন নিউক্লিয় ফিউশন বিক্রিয়া সংগঠিত হবে। ঠিক আছে, তখন নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া সংগঠিত হবে। তো দেখো তো কি দরকার হচ্ছে, দুটি ক্ষুদ্র নিউক্লিয়াসকে অত্যধিক উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করে অপেক্ষাকৃত বড় নিউক্লিয়াসযুক্ত নতুন মৌলে পরিণত করার বিক্রিয়াকে নিউক্লিয় সংযোজন বা থার্মোনিউক্লিয়ার ফিউশন বা ফিউশন বিক্রিয়া বলে, বা ফিউশন বিক্রিয়া বলে। যেমন এখানে হাইড্রোজেনের দুইটা আইসোটোপ, একটা হাইড্রোজেনের তিনটা আইসোটোপ আছে। তোমরা জানো হাইড্রোজেনের আইসোটোপ কয়টা আছে, তিনটা। একটাকে বলা হয় কি বলতো সাধারণ হাইড্রোজেন, বা এটার নাম হচ্ছে কি প্রোটিয়াম, আরেকটার নাম ডিউটেরিয়াম, আরেকটার নাম ট্রিটিয়াম। একবার মেডিকেলে দিছে কোনটি হাইড্রোজেনের আইসোটোপ নয়, হাইড্রোজেন, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। তাহলে কোনটি নয়, সবাই হাইড্রোজেন দাগাই দিছে, অ্যান্সার হবে ট্রিটিয়াম যেটা দিছে। এটার নাম হচ্ছে ট্রিটিয়াম না, এটার নাম হচ্ছে ট্রিটিয়াম। ট্রিটিয়াম, হাজারি স্যার দেখো সুন্দরভাবে লিখেছে, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। প্রোটিয়াম যেটা ওটাকে বলা হচ্ছে কি সাধারণ হাইড্রোজেন, প্রোটিয়াম যেটা ওটাকে বলা হচ্ছে কি বলতো সাধারণ হাইড্রোজেন। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। আর বললাম হচ্ছে এবার এত উচ্চ তাপমাত্রা পাবা কই। এখানে আরেকটা কোয়েশ্চেন তোমার থেকে গেল, ভাই আপনি তো বলছেন খুব সুন্দর কথা স্যার, কিন্তু বলছেন এখানে উচ্চ তাপমাত্রার কাহিনী করবেন, উচ্চ তাপমাত্রা পাবেনটা কই। পাওয়ার জন্য খুব সুন্দর একটা ওয়ে বলি। প্রথমে নিউক্লিয়ার ফিশন, যখন আমি অফলাইনে জিজ্ঞেস করছি ওরাও বলতে পারেনি, প্রথমে নিউক্লিয়ার ফিশন করবা। ঠিক আছে, প্রথমে কি করবা, নিউক্লিয়ার ফিশন করবা। ফিশন করে যে উচ্চ তাপমাত্রা এনার্জি উৎপন্ন হবে, যে উচ্চ তাপ উৎপন্ন হবে ওইটা করে দেন কি করতে হয় নিউক্লিয়ার ফিশন। অর্থাৎ নিউক্লিয়ার ফিউশনের উচ্চ তাপমাত্রা পাওয়ার জন্য প্রথমে কি করতে হয়, ফিউশন করার পূর্বে কি করতে হয়, ফিশন। ফিশন করে উচ্চ তাপমাত্রা পাবো, এটাকে কিসে রূপান্তর করতে হয় বলতো, ওই তাপমাত্রাটা দিয়ে আমরা ফিউশন বিক্রিয়া ঘটাই। বিষয় বুঝতে পারছো, ফিউশন বিক্রিয়া ঘটায়। আশা করি ফিউশনের কনসেপ্টটা বুঝছো। ফিউশনকে অতি বৃহৎ নিউক্লিয়াস, পরমাণু ইত্যাদিকে উচ্চ গতি সম্পন্ন নিউট্রন দ্বারা আঘাত করলে প্রায় কাছাকাছি ভর বিশিষ্ট দুটি ভিন্ন মৌল উৎপন্ন করার প্রক্রিয়াকে নিউক্লিয় ফিউশন বা নিউক্লিয় বিভাজন বলে। বিপুল তাপশক্তি পারমাণবিক চুল্লিতে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করতে ব্যবহৃত হয়। যেমন রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, ওখানে যে এনার্জিটা পাচ্ছি ওইটা দিয়ে আমরা বয়লারে পানিকে কি করব, বয়েল করব। পানিকে বয়েল হলে ওই এনার্জিটা কি করবে বলতো, টারবাইনকে গিয়ে ঘুরাবে। আমরা কি পাবো, যান্ত্রিক শক্তি থেকে, যখন এটা একটা জেনারেটরের সাথে কাপল থাকবে বিদ্যুৎ শক্তি পাবো। একটু অ্যাডভান্স হয়ে গেল, কিন্তু কনসেপ্ট বুঝছো না বুঝে নাই, কনসেপ্ট বুঝছো না বুঝে নাই, বুঝছো। এবার আমি যে পার্টে আসছি এটাকে বলা হয় কি নিউক্লিয় বিক্রিয়ার সমাধান। এখন আমি যে পার্টে আসবো এটাকে বলবো কি বলতো, নিউক্লিয় বিক্রিয়ার সমাধান। ঠিক আছে, এখন আমি যেটা করবো এটা হচ্ছে কি নিউক্লিয় বিক্রিয়ার সমতাকরণ, সমাধান বলছি, নিউক্লিয় বিক্রিয়া সমতাকরণ। ব্যালেন্সিং অফ নিউক্লিয়ার রিঅ্যাকশন। তো এটা করার জন্য আমার কিছু টার্ম জানা লাগবে, যেমন আমি একটু বলে নিই, আলফা কণা মানে কি। ঠিক আছে, আজকের ক্লাসের আমরা লাস্ট পার্টে আছি। আমি জানি না আমার ক্লাসটা কতক্ষণ হয়েছে, একবার দেখে নিই, এটা 1 ঘন্টা হতে পারে। আজকের ক্লাসের আমরা লাস্ট পার্টে আছি, আমি জানি না। হ্যাঁ ঠিক আছে, 55-56 মিনিট হয়েছে। 2+, এরপর বিটা কণা। বিটা কণাকে আমরা কি দিয়ে লিখে, আমি বলেছি বইয়ে এভাবে লিখে, এটাকে আরো কিভাবে লেখা যায়, বিটা। তুমি এটাই লিখবা, তোমার বইয়ে যেটা লিখেছো তুমি সবসময়। এটা মানে হচ্ছে এটা নিউক্লিয়াস থেকে জন্ম নেয়, এটা মানে বুঝে হচ্ছে বাইরের ইলেকট্রন। সাধারণত কোনো পার্থক্য এমন ভুল নাই, যে কোনোটাই লিখতে পারো। গামা মানে গামা, ঠিক আছে, গামাকে গামার মতো লিখে। ঠিক আছে, এবার দেখো প্রোটনকে কিভাবে লিখবা, মানে এই সিম্বলগুলো আমার লাগবে, সেজন্য আমি সিম্বলগুলো তোমাকে একবার দেখিয়ে নিচ্ছি। হাইড্রোজেন 1 1 এটা হচ্ছে প্রোটন। নিউট্রনকে কেমনে লিখবা, ঠিক আছে, এর বাইরে আরেকজনকে লাগবে, এটা বিগত বছর একবার অ্যাডমিশন আসছে, এটা হচ্ছে পজিট্রন। এটা কিন্তু বিটা না, এটা হচ্ছে বিটার অ্যান্টি পার্টিকেল। দেখো
পজিট্রন হচ্ছে ইলেকট্রনের নিচে কি লিখো, -1 লিখো না, পজিট্রনে কি লিখছো বলো তো, +1। এটাকে বলা হয় এটা অ্যান্টিপার্টিকেল। এগুলো তোমার লেভেলে জানা লাগে না, ঠিক আছে, জানা লাগবে না, এইটুকু জাস্ট দেখো পজিট্রন এটা, বিটা হচ্ছে কি এটা। ঠিক আছে, ওকে। আমরা এখন দেখো একদম ইজি, এখনই তুমি পারবা, আমার সাথে পারবা। আমার 5 মিনিট টাইম লাগবে, এর ভিতর তোমার কাজ শেষ। 4 থেকে 5 মিনিট টাইম লাগবে, দেখো কাজ। দেখো তুমি চেষ্টা করবো হচ্ছে এখানের ভিতর নিচে কত আছে এটা মিলাতে। নিচে কত, 6 + 1, এর মানে কত 7। 7 পুরাটা এর কাছে এসে গেছে। তাহলে এখন নতুন যে বলছে প্লাস হোয়াট, আমি ধরে নিলাম এর নাম হচ্ছে এক্স। তাহলে এক্স এর পায়ের নিচে কত বসবে, 0। বুঝো নাই, 6 + 1 কত হয় 7। 7 পুরাটা নাইট্রোজেনের কাছে আসছে, তাহলে এখানে কত, 7 + 0 7, বাম ডান মিলতে হবে, মোট সর্বমোট প্রোটন। এখানে হচ্ছে 12 + 3, এর মানে কত হয় 15। এখানে আসছে কত 14, তাহলে এখানে বাকি থাকে কি 1। তাহলে এটা কি হবে, এটা দেখতে নিউট্রনের মতো, তাই না? এটা দেখতে কার মতো, নিউট্রনের। পায়ের নিচে 0, ভর কত 1, পায়ের নিচে 0, ভর কত 1। বুঝছো জিনিসটা? দেখো 7 + 0 এর মানে 0, 14 + 1 এর মানে কত 15, 12 + 3 এর মানে কত উপরে 15, 6 + 1 এর মানে কত 7। ঠিক আছে, এবার একটু দেখো নিউক্লিয় বিক্রিয়ায় এই স্থানে কি বসবে। ঠিক আছে, এই কোয়েশ্চেন মার্ক করা স্থানে কি বসবে এটা তোমাকে জিজ্ঞেস করেছে। তো এটার উত্তর আমি ধরো লিখলাম, এটার উত্তর আমি লিখলাম কি এক্স বসবে এখানে। কেমন, কে বসবে, এক্স। এখানে দেখো, এখানে একটু লিখতে ভুল করছে, এটা হচ্ছে কত 13। ঠিক আছে 13। এখানে দেখো তো 15 + 0 এর মানে কত হয় 15, নিচে 15 + 0 এর মানে কত হয় 15। এখানে আছে 13, তাহলে এখানে নিচে কত বসবে 2। এখানে 27, এখানে কত 30 + 1 এর মানে কত 31, তাহলে এখানে আছে 27, তাহলে উপরে বসবে কত 4। 27 + 4 এর মানে কত 31, তাহলে এটা কি হবে, আলফা কণা হবে। নিউক্লিয় বিক্রিয়ার সমতা বুঝতে পারছো? ফিজিক্সেও সেম জিনিস, তখন তোমার গিয়ে আর শিখতে হবে না এই জিনিস, এখন শিখছো। ফিজিক্সে দেখবে একটা চ্যাপ্টার আছে, ওখানে নিউক্লিয় বিক্রিয়া নিয়ে কথাবার্তা বলে, তখন দেখবো হচ্ছে তোমার এটা আর ব্যালেন্সিং শেখা লাগছে না। ঠিক আছে, শেখা লাগছে না। এবার দেখো ইকুয়েশনটা আসছে চুয়েট এততে। নিচের কোনটি এত আইসোটোপকে নাইট্রোজেন আইসোটোপে পরিণত করে? এসো আইসোটোপকে নাইট্রোজেন আইসোটোপে রূপান্তর করে। তাহলে দেখো হুট করে সবাই, এটা সিকিউরিটি ইকুয়েশনটা আছে, হুট করে সবাই এটা বিটা দাগাই দিবে, কিন্তু না। বিটা যদি হয় নিচের কোনটি, বিটা যদি ওর কাছ থেকে নির্গত হয় তখন কিন্তু প্রোটন সংখ্যা বাড়বে। বিটা যদি নির্গত হয় তখন ওর প্রোটন সংখ্যা কত হয়ে যাবে 9, বরের কোনো পরিবর্তন হবে না, বর 14 14। যদি কি হয়, বিটা নির্গত হয়, বিটাতে কি হয় বলতো, প্রোটন সংখ্যা বাড়ে। কিন্তু এখানে কি হচ্ছে, প্রোটন সংখ্যা কমছে, প্রোটন সংখ্যা কমছে। প্রোটন সংখ্যা কমে কখন, যদি পজিট্রন নির্গত হয়। যদি কি হয় বলতো, পজিট্রন নির্গত হয়। তোমাকে বলছি না ইকুয়েশনটা পজিট্রন একবার আসছে, বিটার অ্যান্টিপার্টিকেল। ঠিক আছে, এটা হচ্ছে বিটা, এটা হচ্ছে কি 0। দেখো 9 আর 1 কত 8 আর 14। ঠিক আছে, এর মানে কি আছে বাম ডান, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি বিটা। এখানে কিন্তু প্রোটন সংখ্যা একবারে নেই, বিটা নির্গত হলে বাড়ে। বলছে এত আইসোটোপকে এততে পরিণত হবে কোনটি নির্গত হলে, বা কোনটি, পজিট্রন। পজিট্রন যখন বের হবে তখন ও কি হবে বলতো, নাইট্রোজেনে পরিণত হবে। এটা একটু স্টার দিয়ে লিখে রাখবা, ঠিক আছে, এটা একটু স্টার দিয়ে লিখে রাখবা। এবার আমি আর কয়েকটা বিক্রিয়া একটু সমাধান করি। দেখো, কমপ্লিট দ্য ফলোইং নিউক্লিয়ার রিয়েকশনস। কেমন, আমরা এগুলো সমাধান করি তাহলে আমাদের পড়াটা একদম কমপ্লিট হবে। 5-6টা রিয়েকশন একটু সমাধান করি। 8, এখানে কত 15, এটা 8 হলে এখানে যে আসবে এক্স, ওর পায়ের নিচে কত হবে, এটা 8, তাহলে এখানে হচ্ছে 9, তাহলে 9 আর -1 মিলে কত হয়ে যায়, এই তোমরা বুঝতে পারছো, 9 আর -1 মিলে কত হয় 8। এখানে 15, তাহলে এটা কোনো ভর নেই, পুরোটা হবে 15। তাহলে এই 9 পারমাণবিক সংখ্যার মূল কে আছে, 9 পারমাণবিক সংখ্যার মূল হচ্ছে ফ্লুরিন, ওর একটা আইসোটোপ, সেই জন্য ভর হচ্ছে কত 15। ঠিক আছে, এবার দেখো তো এটা হচ্ছে 92, এটা হচ্ছে 90, তাহলে প্রোটন সংখ্যা 2 কমছে, ভর সংখ্যা 4 কমছে, তাহলে এটা কি হবে আলফা কণা। কত হয়েছে, তাহলে এখানে দেখো তো এটাকে ইউরেনিয়াম, এখানে পাইছি বেরিয়াম। ঠিক আছে, এখানে পাইছি কি বেরিয়াম,
এটা 92, এটা হচ্ছে কত 56, এটা কত 0। তাহলে এবার বলো এটা কত হবে না, এখানে যেটা আছে এটা কত, এটা ধরে নিলাম x। তাহলে এর 92 থেকে এখানে বিয়োগ দিব কত 56, এর পারমাণবিক সংখ্যা কত 36। 36 কার, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, ঠিক আছে ক্রিপ্টন। 36 পারমাণবিক সংখ্যাটাকে ক্রিপ্টন। উপরে আছে 236, 236 থেকে 143 বাদ দিলে এরপর এখানে 1 আছে, তাহলে কত হয় 92। এটার উত্তর হচ্ছে কি ক্রিপ্টন। মানে বুঝছো, 143 তুমি সবসময় উপরেরটা মিলে, 143-এর সাথে 92 প্লাস 1 দেখবা কত আসবে, 143 প্লাস 92 প্লাস 1 দেখবা আসবে 234, নিচেরটা মিলাবে 56 প্লাস 36 প্লাস কত 0, তাহলে কত 92। তাহলে উপরের উপর নিচ নিচ মিলবে। তাহলে এবার দেখো তো এখান থেকে কি হয়েছে 92 92, ঠিক আছে প্রোটনের কোনো চেঞ্জ হয়নি, কিন্তু এখানে কি আছে বলো তো, এখানে বর সংখ্যা একটা বাড়াতে হবে, তাহলে এখানে কি দিবা নিউট্রন। তাহলে 92 92 তে 238 এক মিলে কত হয়ে গেল 239, ঠিক আছে। এই জিনিসটা এখানে পজ দিয়ে একটু লিখে রাখবা। প্রথম 4টা করেছি, এরপরেরটা করি দেখি একটু কি বলছে। নিউক্লিয় বিক্রিয়া আমরা কি করছি, নিউক্লিয় বিক্রিয়া সমাধান করছি। এখানে দেখো 6 আর 1 এর মানে কত 7, এখানে দিছে কত 2 2, তাহলে আমরা ধরে নিলাম x। 6 আর 1 কত 7, তাহলে এটা হবে কি 5। 5-এর কি আছে বেরিলিয়াম, বোরন। 5-এর মূল্যটা কি 5, পারমাণবিক সংখ্যা হচ্ছে বোরন। এখানে হচ্ছে 12 প্লাস 2 এর মানে কত 14, 14 আর এখানে কত 4, 14 থেকে 4 এখানে কত হবে 10। বুঝছো, 5 2 7 4 10 14, 6 1 7 12 2 14। এখানে দেখো নিউট্রন দ্বারা ওকে আঘাত করছো, একটা পেয়েছি সোডিয়াম, তাহলে নিচে কত আছে 13 প্লাস 0 এর মানে কত 13, এখানে 11 আছে, তাহলে বাকিটা কি হবে আলফা হবে নাকি। তাহলে 11 প্লাস 2 এর মানে 13, এখানে 27 প্লাস 1 এর মানে কত 28, এখানে 24, তাহলে এখানে কত 4, তাহলে 7, এখানে 6 প্লাস 2 তাহলে কত 8, তাহলে এখানে x ধরে নিয়েছি 7 প্লাস 1 14, এখানে 11 প্লাস 4 এর মানে কত 15, তাহলে এখানে 14। এটা কি হবে বলো তো প্রোটন। তোমরা বুঝছো কি না আমাকে জানাবা। তোমাকে আমি একটা HW দিয়ে দিই, খুব মজার একটা কোয়েশ্চেন, একটু HW দিয়ে দিই, ঠিক আছে। তো এটা একটু দেখো, ড্যাশ আর কনসিস্ট অফ হিলিয়াম নিউক্লিয়াই, ড্যাশ মানে কি আলফা রে, হিলিয়াম নিউক্লিয়াস দ্বারা গঠিত হয় আলফা, হোয়াইল ড্যাশ রেস আর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন গামা। গামা মানে কি বলতো তড়িৎচুম্বকীয় বিকিরণ, গামা হলো তড়িৎচুম্বকীয় বিকিরণ, তাহলে আলফা আর কি হবে গামা। হুইচ টাইপ অফ রেডিওঅ্যাক্টিভ ডিকে রেজাল্টস ইন এন ইনক্রিজ ইন অ্যাটমিক নাম্বার, অর্থাৎ অ্যাটমিক নাম্বার বাড়াই কোনটা, বিটা, বিটা গেলে অ্যাটমিক নাম্বার বাড়ে, আর আলফাতে কমে, আলফাতে 2 কমে, পজিট্রনও কমে, পজিট্রনে 1 কমে, বিটাতে বাড়ে, কত বাড়ে 1 বাড়ে। বলছে ডিকেস, বলছে রেডিও অ্যাক্টিভ কোন ক্ষয়টা অ্যাটমিক নাম্বার বাড়াই, তাহলে কি হবে বলো তো গাম্মা ইমিশন। হুইচ ফর্ম অফ দ্য রেডিও অ্যাক্টিভিটি ইজ মোস্ট পেনিট্রেটিং, মোস্ট পেনিট্রেটিং কোনটা, আলফাকে 1 ধরলে বিটা কি হয় এর চেয়ে 1000 গুণ, গাম্মা এর চেয়ে 10,000 গুণ, ঠিক আছে 10,000 গুণ। আমি তোমাদের একটা HW দিব, দেখি এটা কারা কারা করতে পারবা, ঠিক আছে। এটা তোমাদের HW, এটা আমি ইচ্ছে করে করাবো না, ঠিক আছে। এটা তোমাদের HW একদম ইজি বের করা, একদম ইজি। তোমরা কেমনে বের করবে সুন্দর মতো হচ্ছে ক্যামশিফু স্টুডেন্টস গ্রুপে এটা সলভটা জমা দিবা। কই জমা দিবা, ক্যামশিফু স্টুডেন্টস গ্রুপে জমা দিবা, ঠিক আছে। আর আমাদের ক্লাসগুলা বন্ধুদের সাথেও শেয়ার করে দিবা, কোনো প্রবলেম থাকলে জানাবা। আর যারা ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দিবা, ঠিক আছে। তো আজকে এইটুক, পরের ক্লাসে দেখা হবে। পরের ক্লাসে খুব ভালো একটা টপিক পড়াবো, এটা হচ্ছে প্রতিপ্রভা অনুপ্রভা, যেটা নিয়ে হচ্ছে মানুষের অনেক কনফিউশন থেকে যায়, আর হচ্ছে বদ ত্রুটি। এটা পরে আমরা দ্রাব্যতার মধ্যে ঢুকে যাব, এটা পড়ার পর আমরা কি হবে বলতো দ্রাব্যতার মধ্যে ঢুকে যাব। তো আজকে এইটুক, যাক ভালো লাগছে, মানে আজকে বললাম না অনেক কাজ ছিল, এরপরও তোমাদের ক্লাসের রুটিনটা যাতে মেনটেন হয় এই জন্য ক্লাসটা নিতে পারছি, এখন খুব ভালো লাগছে, মানে প্রেশার অনেক কমে গেছে, ঠিক আছে প্রেশার অনেক কমে গেছে।